ওয়েলকাম টু কেমিয়াস। টার্গেট এখন পুরোপুরি 100। কারা কারা ক্লাসে উপস্থিত হয়েছ একটু জানিয়ে দাও। আমাকে যদি স্পষ্ট শুনতে পাও, ভিডিও যদি স্পষ্ট দেখতে পাও, একটু জানিয়ে দিতে হবে। আজকের ক্লাসে আমরা আরেকটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকের ক্লাসে আমরা পড়ব হচ্ছে ঘর্ষণ। আমরা প্রথম 3টি লেকচার খুব সফলতার সাথে সম্পন্ন করেছি আল্লাহর রহমতে। এখন লেকচার নাম্বার 4। আজকে লেকচার নাম্বার 4 তোমাদের সামনে আমরা আজকে ঘর্ষণ নিয়ে কথা বলতে চাই। ক্লাস হবে ঠিক যতটুকু প্রয়োজন ততটুকু, কম বেশি বুঝতে পারি না। আমরা চাচ্ছি যতটুকু তোমার প্রয়োজন ঠিক ততটুকুই আমরা ক্লাস নিব। আমাকে যদি স্পষ্ট শুনতে পাও, ভিডিও যদি স্পষ্ট দেখতে পাও, একটু কমেন্টে জানিয়ে দাও। প্রয়োজন হলে বন্ধুদের সাথে শেয়ার করে নিতে পারো। আর আজকের ক্লাসের উপর নেক্সট পরীক্ষা আছে, সেই পরীক্ষায় তোমাদের জন্য আবার গিফটও আছে। অলরেডি একটা পরীক্ষা হয়েছে। আমি আমাদের টিমমেটদের জিজ্ঞেস করব গত পরীক্ষায় ফার্স্ট যারা হয়েছে বা সেকেন্ড যারা হয়েছে বা প্রথম 2 জন বা 3 জন যে গিফট দেওয়ার কথা ছিল সেগুলো একটু জানিয়ে দিতে শিক্ষার্থীদের। অনেকেই ক্লাসে যুক্ত হচ্ছ, হ্যাঁ শুনতে পাচ্ছ আশা করি। ওকে, চলো তাহলে আমরা আজকের লেকচার শুরু করে দিতে চাই তোমাদের সাথে। হেডিং দেখেই বুঝতে পারছো আজকে আমরা ঘর্ষণ নিয়ে কাজ করব। ঘর্ষণ কাকে বলে বলতে পারো আমাকে? কে কে বলতে পারো একটু কমেন্টে জানিয়ে দাও তো, ঘর্ষণ কাকে বলে বলো তো। হাত উঁচা করো কে কে জানো ঘর্ষণ কি। কে কে জানো ঘর্ষণ কি বলে ফেলো তো। কোন একটা বস্তুর উপর যদি আমরা বল প্রয়োগ করি, বস্তুর গতির বিপরীতে যে বাধাদানকারী বল সৃষ্টি হবে তার নামই হচ্ছে ঘর্ষণ। বাচ্চারা আমার কাছে এখানে যদি একটা বস্তু থাকে, সেই বস্তুর উপর যদি আমি বাইরে থেকে এফ বল প্রয়োগ করি, বস্তু বলের বিপরীতে একটা ঘর্ষণ অনুভব করবে। কখন এই ঘর্ষণটা অনুভব করবে? বস্তু যখন আরেকটা তলের উপর দিয়ে চলবে বা চলার চেষ্টা করবে। তাহলে কোনো বস্তু যদি কোনো একটি তলের উপর দিয়ে কোনো একটি বস্তুকে স্পর্শ করে চলে বা চলার চেষ্টা করে, তবে তাদের স্পর্শ তলে গতির বিরুদ্ধে একটা বাধা বল অনুভব করবে। তাহলে এই বাধা বলটার নামই হচ্ছে কি বলতো? ঘর্ষণ। আমি আবার বলি, মনোযোগ দিয়ে শুনো। একটি বস্তু যদি আরেকটা বস্তুর উপর দিয়ে চলে বা স্পর্শ করে চলে অথবা চলার চেষ্টা করে, তবে তাদের স্পর্শ তলে গতির বিরুদ্ধে একটা বাধাদানকারী বল সৃষ্টি হবে। সেই বাধাদানকারী বলের নাম হবে কি বলেন তো? ঘর্ষণ। খুব সবসময় মনে রাখবে বাচ্চারা, যদি আমার কাছে এই বস্তুটার উপর এই দিকে গতি সৃষ্টিকারী বল প্রয়োগ করি, ঘর্ষণ এই দিকে কাজ করবে। একই রকমভাবে এই বস্তুটার উপর যদি আমরা এই দিকে বল প্রয়োগ করি গতি সৃষ্টিকারী, তাহলে এই দিকে ঘর্ষণ বল কাজ করবে। অর্থাৎ ঘর্ষণ সবসময় গতির বিপরীতে বাধা দানকারী বল হবে। তার মানে একটা বস্তু যদি গতিশীল হয়ে থাকে, তবে সেই বস্তুটার গতির বিপরীতে একটা বাধা দানকারী বল সৃষ্টি হবে। সেই বাধা দানকারী বলটার নামই হচ্ছে কি বলতো? ঘর্ষণ বল। তাহলে ঘর্ষণ কি ডানে কাজ করে না বামে কাজ করে বলতে পারো আমাকে? ঘর্ষণ বলটা কি ডানে কাজ করে না বামে কাজ করে, উপরে কাজ করে না নিচে কাজ করে, এটা কি বলতে পারবা? বলতে পারবা না। ঘর্ষণ বলটা সবসময় গতির বিপরীতে সৃষ্টি হবে। বাচ্চারা, তুমি বল যেই দিকে প্রয়োগ করেছো, ঘর্ষণ বল কিন্তু আবার সেই দিকেই কাজ করতে পারে। অর্থাৎ ঘর্ষণ বলটা কিন্তু তোমার উপর ডিপেন্ড করবে না, বলের উপর ডিপেন্ড করবে না, বস্তুর গতির উপর ডিপেন্ড করবে। মনে করো এমন একটা নততল আছে, এইখানে একটা বডি আছে, এইখানে একটা বস্তু আছে। তুমি মনে করো এই দিকে বস্তুটার উপর বল প্রয়োগ করেছো তাকে গতিশীল করার জন্য, কিন্তু মজার বিষয় হচ্ছে তুমি এমন বল প্রয়োগ করেছো যেই বলের বিপরীতে বস্তুটা গতিশীল হয়েছে। অর্থাৎ বস্তু এই দিকেই গতি লাভ করেছে। কেন? কারণ বস্তুর ওজনের যে উপাংশ বস্তুটাকে নিচে আকর্ষণ করছিল বা নিচের দিকে গতিশীল করার চেষ্টা করছিল, তার তুলনায় তুমি কম বল দিয়েছো। অর্থাৎ তুমি কিন্তু উপরের দিকেই বল প্রয়োগ করেছো, কিন্তু বস্তুটা গতিশীল হয়েছে নিচের দিকে। কেন? কারণ ওজনের যেই উপাংশর কারণে বস্তুটা নিচের দিকে বল প্রাপ্ত হচ্ছিল, তার তুলনায় তোমার প্রযুক্ত বলটা কম। তাহলে আমার প্রশ্ন তোমার কাছে বাচ্চারা, তাহলে এই বস্তুটা আসলে কোন দিকে কাজ করবে, কোন দিকে গতিশীল হবে বলো তো? বল প্রয়োগ করেছে উপরের দিকে, বস্তু গতিশীল হবে কোন দিকে? নিচের দিকে। তাহলে এটার নামই হচ্ছে কি বলতো? ঘর্ষণ বল। ঘর্ষণ বল কোন দিক কাজ করবে? গতির বিপরীত দিকে। তাহলে অনেক ক্ষেত্রেই তোমরা একটা প্রশ্ন আমাদেরকে বলো বা একটা উত্তর আমাদেরকে বলো যে ঘর্ষণ বল প্রযুক্ত বলের বিপরীতে কাজ করে, কিন্তু বাস্তবতা হচ্ছে ঘর্ষণ কখনো প্রযুক্ত বলের বিপরীতে কাজ করে
কখনো আবার নাও করতে পারে, কারণ ঘর্ষণের সাথে প্রযুক্ত বলের সম্পর্ক আছে, তবে মূলত সম্পর্ক কার সাথে বলতো? গতির সাথে। অর্থাৎ কোন একটা বস্তু যেই দিকে গতিশীল হবে সেই দিকেই বস্তুর উপর ঘর্ষণ বল কাজ করবে। কোন একটা বস্তু যেই দিকে গতিশীল হবে তার বিপরীত দিকে তার ঘর্ষণ বল কাজ করবে। আশা করি বুঝতে পেরেছ। এগিয়ে গেলাম। তাইলে সেই ক্ষেত্রে একটা ছোট্ট কথা যদি তোমাদের বলে রাখি, যেহেতু এই বস্তুর উপর দুইটা বল কাজ করছে, একটা প্রযুক্ত বল আর অটোমেটিক একটা ঘর্ষণ বল, একটা প্রযুক্ত বল এবং অটোমেটিক একটা যদি ঘর্ষণ বল যদি চিন্তা করি ফ্রিকশন ফোর্স এফ দিয়ে লিখি, তাহলে সেই ক্ষেত্রে কি হবে? সামেশন অফ এফ ইকুয়াল টু আমরা জানি মা। তাহলে সেই ক্ষেত্রে প্রযুক্ত বলটাকে পজিটিভ আর ঘর্ষণ বলটাকে যদি নেগেটিভ ধরি, তাহলে প্রযুক্ত বল মাইনাস ফ্রিকশন ফোর্স ইকুয়াল টু কত বলো তো? মা। তাহলে সেই ক্ষেত্রে কোন একটা বস্তু গতিশীল হলে তার প্রযুক্ত বল এবং ঘর্ষণ বল, তার প্রযুক্ত বল এবং ঘর্ষণ বল যখন একে অপরের বিপরীতে কাজ করবে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের সূত্র কি হবে? প্রযুক্ত বল মাইনাস ঘর্ষণ বল ইকুয়াল টু এম এ। আন্ডারস্ট্যান্ড? বাচ্চারা কি আমার কথা বুঝতে পেরেছ? ক্লিয়ার? ক্লিয়ার? ক্লিয়ার হলে ওকে স্যার লিখে কমেন্ট করো। কোন একটা বস্তুর উপর যদি আমি বাইরে থেকে বল প্রয়োগ করি, তাহলে বস্তুর উপর বল যেদিকে প্রয়োগ করব তার বিপরীত দিকে বলের উপর বাধাদানকারী বা গতির উপর বাধাদানকারী একটা বলের সৃষ্টি হবে। একটা বস্তু আরেকটা বস্তুকে স্পর্শ করে থাকলেই সেখানে ঘর্ষণ সৃষ্টি হবে। তাহলে সেই ক্ষেত্রে ঘর্ষণের সূত্র কি বলতো? এফ মাইনাস এফ ইকুয়াল টু কত বলতো? মা। এখানে একটা হচ্ছে প্রযুক্ত বল আরেকটা হচ্ছে ঘর্ষণ বল। আন্ডারস্ট্যান্ড? ওকে, যারা বুঝতে পেরেছো ওকে স্যার লিখে একটু কমেন্ট করে দাও। এগিয়ে গেলাম আমরা। তাহলে আমরা জানি এই ঘর্ষণ আবার দুই প্রকার, একটা হচ্ছে স্থিতি ঘর্ষণ। আমরা জানি ঘর্ষণ দুই প্রকার, একটা হচ্ছে স্থিতি ঘর্ষণ আর একটা হচ্ছে গতীয় ঘর্ষণ। তাহলে বুঝতেই পারছো একটা বস্তুর উপর বল প্রয়োগের ফলে বা বল প্রয়োগ না করলেও বস্তুটা যদি স্থির থাকে, তাইলে এর উপর যে বল কাজ করবে সেটা হচ্ছে স্থিতি ঘর্ষণ। অর্থাৎ স্থির বস্তুর উপর যে বল কাজ করবে, যে ঘর্ষণ বল কাজ করবে সেটার নাম স্থিতি ঘর্ষণ। আর গতিশীল বস্তুর উপর যে ঘর্ষণ বল কাজ করবে সেটার নাম গতীয় ঘর্ষণ। আমি আবার বলি, মনোযোগ দিয়ে শোনো। স্থির বস্তুর উপর যে ঘর্ষণ বল কাজ করবে সেটার নাম স্থিতি ঘর্ষণ, এবং গতিশীল বস্তুর উপর যে ঘর্ষণ বল কাজ করবে তার নাম হচ্ছে গতীয় ঘর্ষণ। আচ্ছা, একটা বস্তু আমরা বারবারই চিৎকার করছিলাম যে একটা বস্তুর উপর বল প্রয়োগ করলে বস্তু যেই দিকে গতিশীল হবে তার বিপরীত দিকেই ঘর্ষণ বল কাজ করবে। তাহলে একটু চিন্তা করে দেখো বাচ্চারা, এই একটা বস্তুর উপর আমি মনে করো 100 নিউটন বল প্রয়োগ করেছি, তারপরেও বস্তুটা গতিশীল হয় নাই। কেন বলতে পারো আমাকে? আমি এই বস্তুর উপর 100 নিউটন বল প্রয়োগ করেছি। নর্মালি নিউটন কি বলে? নিউটন বলে একটা বস্তুকে ফু দিলেই বস্তুটা গতিশীল হওয়ার কথা। কেন? কারণ এফ ইকুয়াল টু মা, অর্থাৎ বল প্রয়োগ করলেই তার ত্বরণ সৃষ্টি হবে। কিন্তু বাস্তবতা কি সব বল প্রয়োগ করলেই একটা বস্তুর ত্বরণ সৃষ্টি হয়? অ্যান্সার হচ্ছে না। সব বল প্রয়োগ করলেই কিন্তু একটা বস্তুর ত্বরণ সৃষ্টি হয় না। অর্থাৎ একটা বস্তুর উপর যখন বাইরে থেকে বল প্রয়োগ করি, বস্তুর উপর বল প্রয়োগ করলেই ত্বরণ সৃষ্টি হবে না, কারণ সব বস্তুরই যেই তলের উপর আছে সেই তলে কিছু না কিছু ঘর্ষণ কাজ করেই। তাহলে আমার প্রশ্ন তোমার কাছে, এখানে আমি 100 নিউটন বল প্রয়োগ করেছি, সেই বস্তুটা গতিশীল হয় নাই, কারণ প্রযুক্ত বলের বিপরীতে একটা ঘর্ষণ বল কাজ করছে। এখন আমার প্রশ্ন তোমার কাছে, সেই ঘর্ষণ বলের মানটা কত আমাকে বলতে পারো? ফারজানা প্রশ্ন উত্তর দিয়েছে যে স্যার ঘর্ষণ বলের মান বেশি। সাব্বাস। তাহলে ঘর্ষণ বলের মান বেশি, কত বেশি? মনে করো 120 নিউটন ধরে নাও। তুমি যেহেতু বলছো যে স্যার এই বস্তুটা স্থির, বস্তুর উপর বল প্রয়োগ করেছি তারপরেও বস্তুটা স্থির, আমরা বলেছিলাম যতক্ষণ পর্যন্ত একটা বস্তু স্থির থাকবে, গতিশীল হবে না, ততক্ষণ পর্যন্ত এর উপর স্থিতি ঘর্ষণ বল কাজ করবে। তাহলে এই বস্তুটার উপর আমি 100 নিউটন বল প্রয়োগ করেছি, কিন্তু বস্তুটা গতিশীল হয় নাই। অর্থাৎ গতিশীল হয় নাই কেন? কারণ তার স্পর্শতলে ঘর্ষণ কাজ করছিল। এখন তুমি বললা যে স্যার যেহেতু 100 নিউটন বল প্রয়োগ করেও বস্তুটাকে গতিশীল আমরা করতে পারি নাই, তাহলে নিশ্চয়ই বস্তুর স্থিতি ঘর্ষণ বলের মান 120 নিউটন। কারণ যদি কি হইতো বলতো, আমার বলের মান বেশি হইতো ঘর্ষণ থেকে, তাহলে তো বস্তু গতিশীল হইতো। বিষয়টা কি তাই? জানাও তো একটু কমেন্টে।
আমাকে একটু জানিয়ে দাও তো বিষয়টা কি তাই কিনা, যে এই বস্তুটাই স্থির বস্তু, এর উপর 100 নিউটন বল প্রয়োগ করার পর বস্তুটা গতিশীল করতে পারি নাই। এখন এক ভদ্রলোক আমাকে বলছে যে যে স্যার নিশ্চয়ই এর ঘর্ষণ বলের মানটা বেশি। আমি কত বেশি? আমি ধরে নিলাম তার ঘর্ষণ বলের মানটা 120 নিউটন। তাইলে 100 নিউটন বল প্রয়োগ করার পরেও বস্তুটা গতিশীল হয় নাই, কারণ তার ঘর্ষণ বল বেশি বলে মনে করছে তোমরা বা করছো তোমরা। কিন্তু বাস্তবতা কি জানো বাচ্চারা? বাস্তবতা কিন্তু তা না। যদি এমন হতো বাচ্চারা যে 100 নিউটন বল প্রয়োগ করলে বস্তুর উপর ঘর্ষণ বল 120 নিউটন হয়, তাহলে চিন্তা করো, আমরা তোমাদেরকে বলেছিলাম সামেশন অফ এফ ইকুয়াল টু মা, অর্থাৎ যদি লব্ধি বল থাকে তাইলেই বস্তু গতিশীল হবে। তাহলে চিন্তা করে বলো, আমি বল প্রয়োগ করেছি 100 আর তোমার ঘর্ষণ যদি কাজ করে কত বলো তো? 120। তাইলে তোমরা কি এখানে বৈশা থাকবা না গতিশীল হয়ে যাবা? অবশ্যই গতিশীল হয়ে যাবা। কোন দিকে গতিশীল হয়ে যাবা? তুমি যেই দিকে টান দিছো তার বিপরীত দিকে গতিশীল হবে। কেন? কারণ প্রযুক্ত বল 100 আর ঘর্ষণ বল কত? 120। বাস্তবতা হচ্ছে একটা বস্তুর উপর সামেশন অফ এফ 0 না হলে বস্তু কখনোই স্থির থাকতে পারে না। অর্থাৎ বাস্তবতা হচ্ছে একটা বস্তুর উপর স্থিতি ঘর্ষণ বলের মান যদি আমি জানতে চাই, একটা বস্তুর স্থিতি ঘর্ষণ বলের মানটা হচ্ছে বস্তুর উপর প্রযুক্ত বলের সমান। একটা বস্তুর স্থিতি ঘর্ষণ বলের মান হচ্ছে সেই বস্তুর প্রযুক্ত বলের মান। একটা বস্তুর স্থিতি ঘর্ষণ বল হচ্ছে সেই বস্তুর প্রযুক্ত বলের মান। অর্থাৎ আমরা বলতে পারি কোনো একটা বস্তুর উপর যদি 100 নিউটন থাকে প্রযুক্ত বল, বস্তুটা যদি স্থির থাকতে হয় তবে অবশ্যই ঘর্ষণ বলও কত হইতে হবে? 100 নিউটন। যদি প্রযুক্ত বলের তুলনায় ঘর্ষণ বলটা ডিফারেন্ট হয় তাহলে কখনোই বস্তু স্থির থাকতে পারবে না। আর যেহেতু ঘর্ষণ বল গতির জন্য সৃষ্টি হয়, তাহলে যেহেতু বস্তুটা স্থির সেহেতু প্রযুক্ত বল আর ঘর্ষণ বল যদি একে অপরকে নাকচ না করতো তাহলে বস্তু কখনোই গতিশীল হতে পারতো না। তার মানে একটা বস্তু যদি স্থির থাকতে হয় তাহলে অবশ্যই প্রযুক্ত বল আর স্থিতি ঘর্ষণ বল সমান হবে। একটা বস্তু যদি স্থির থাকতে হয় তবে অবশ্যই প্রযুক্ত বল এবং স্থিতি ঘর্ষণ বল কি হবে বলতো? সমান হবে। অর্থাৎ স্থিতির ক্ষেত্রে বস্তু যদি স্থির থাকে তবে এর উপর প্রযুক্ত বল এবং ঘর্ষণ বল সবসময় সমান হবে। অর্থাৎ একটা বস্তুর উপর আমি 100 নিউটন বল প্রয়োগ করলাম, বস্তু গতিশীল হয় নাই, তার মানে তার ঘর্ষণ বলও 100 নিউটন। একই রকমভাবে এই বস্তুটার উপরই আমি 150 নিউটন বল প্রয়োগ করলাম, আমি দেখলাম তারপরেও বস্তুটা গতিশীল হয় নাই, তার মানে বুঝে নিতে হবে এই বস্তুটার ঘর্ষণ বলের মান কত বলতো? 150 নিউটনই। অর্থাৎ ঘর্ষণ বল কিন্তু কখনো ফিক্সড কোনো ভ্যালু না। একটা বস্তুর 0 থেকে শুরু করে যতক্ষণ পর্যন্ত বস্তু গতিশীল হবে না ততক্ষণ পর্যন্ত যে ঘর্ষণ বল কাজ করবে সেটাই স্থিতি ঘর্ষণ। অর্থাৎ স্থিতি ঘর্ষণ বলের কোনো ফিক্সড ভ্যালু নাই, কিন্তু স্থিতি ঘর্ষণ বলের মান প্রযুক্ত বলের কি হবে বলতো? সমান হবে। অর্থাৎ একটা বস্তুর উপর যত বলই প্রয়োগ করো না কেন, বস্তু যদি গতিশীল না হয় তাহলে তোমার বুঝে নিতে হবে যে এই বস্তুটার প্রযুক্ত বল আর ঘর্ষণ বলের মানটা সমান। অর্থাৎ তুমি 100 নিউটন বল প্রয়োগ করলে গতি ও ঘর্ষণ স্থিতি ঘর্ষণ 100 নিউটন, তুমি 150 নিউটন বল প্রয়োগ করলে গতি ও স্থিতি ঘর্ষণও কত? 150 নিউটন। তুমি 500 নিউটন বল প্রয়োগ করো, বস্তু গতিশীল যদি না হয় তারপরেও স্থিতি ঘর্ষণ বলের মান কত? 500 নিউটনই হবে। অর্থাৎ তুমি যেই বল প্রয়োগ করলে বস্তু গতিশীল হবে না, তোমার ঘর্ষণ বলও ততই হতে হবে, নাইলে তো বস্তু গতিশীল হইতো। তার মানে এখানে এমন না কনসেপ্টটা যে বস্তুর উপর বল প্রয়োগ করলাম বস্তুর উপর গতিশীল হইল না, এর মানে স্থিতি ঘর্ষণ বলটা কিন্তু এই প্রযুক্ত বল থেকে বেশি। কথা কি ক্লিয়ার? তাহলে স্থিতি ঘর্ষণ বলের কোনো ফিক্সড ভ্যালু নাই। কিন্তু এখানে একটা কথা আছে, কথা হচ্ছে এই স্থিতি ঘর্ষণ বলের ফিক্সড ভ্যালু না থাকলেও এই স্থিতি ঘর্ষণ বলের একটা সীমান্তিক ভ্যালু আছে। কি ভ্যালু আছে বাচ্চারা? এই স্থিতি ঘর্ষণ বলের একটা সীমান্তিক ভ্যালু আছে। অর্থাৎ কোনো একটা বস্তুর উপর আমি এমন একটা বল প্রয়োগ করলাম, দেখলাম সেই বস্তুটা গতিশীল হওয়ার উপক্রম হবে। ভাষাটা কি? গতিশীল হওয়ার উপক্রম হবে। কোনো একটা বস্তুর উপর এমন যদি বল প্রয়োগ করি
দেখলাম বস্তুটা গতিশীল হবে হবে বলে মনে হচ্ছে, তাইলে আমরা বুঝে নিব এই বস্তুটার উপর আরেকটু বল প্রয়োগ করলে স্থিতি ভেঙে সে গতিশীল হয়ে যাবে। আর যখন গতিশীল হয়ে যাবে তখন আর স্থিতি ঘর্ষণ কাজ করবে না। যেমন এই বস্তুর ক্ষেত্রে আমি দেখলাম যে এই বস্তুতে 200 নিউটন বল প্রয়োগ করলে বস্তুটা দেখি গতিশীল হবে হবে বলে মনে হচ্ছে, অর্থাৎ এই 200 নিউটনই হচ্ছে কি বলতো স্থিতি ঘর্ষণ বলের সীমান্তিক মান। স্থিতি ঘর্ষণ বলের সীমান্তিক মান। এই বস্তুর উপর যদি 200 নিউটন বল প্রয়োগ করি তাইলে বুঝতে হবে এই বস্তুটা গতিশীল হবে হবে বলে মনে হচ্ছে, অর্থাৎ এই 200 নিউটনই বস্তুর স্থিতি ঘর্ষণ বলের সর্বোচ্চ মান। তাইলে স্থিতি ঘর্ষণ বললেই আমরা এফএস বললেই আমরা সেই সীমান্তিক ভ্যালুটাকে বুঝে নিই। অর্থাৎ কেউ যদি বলে একটা বস্তুর এফএস অর্থাৎ স্থিতি ঘর্ষণ বল 200 নিউটন, স্থিতি ঘর্ষণ বল 200 নিউটন আর সীমান্তিক স্থিতি ঘর্ষণ বল 200 নিউটন, দুইটার মধ্যে পার্থক্য আছে। যদি বলে স্থিতি ঘর্ষণ বল 200 নিউটন, এর মানে বুঝে নিতে হবে বস্তুর উপর 200 নিউটন বলই প্রয়োগ করেছি, সেজন্য বস্তু গতিশীল হয়নি। কারণ স্থিতি ঘর্ষণ বল আর প্রযুক্ত বল সবসময় সমান। কিন্তু কেউ যদি বলে আমাকে যে সীমান্তিক স্থিতি ঘর্ষণ বল 200 নিউটন, এর মানে বুঝে নিতে হবে সেই বস্তুটার উপর আমি যদি কি করি বলতো 200 নিউটনের কম বল প্রয়োগ করি তাহলে বস্তুটাকে গতিশীল করতে পারবো না। কথা কি ক্লিয়ার? এই বস্তুটার সীমান্তিক স্থিতি ঘর্ষণ বলের মান কত? 200 নিউটন। এর মানে হচ্ছে এই বস্তুটার উপর আমি যদি কি করি 200 নিউটন বলের কম মান প্রয়োগ করি, কম বল প্রয়োগ করি, তাহলে কখনোই গতিশীল হবে না। আর যদি 200 নিউটনের বেশি বল প্রয়োগ করি তাইলেই বস্তুটা কি হয়ে যাবে বলতো? গতিশীল হয়ে যাবে। তাহলে সেই ক্ষেত্রে বাচ্চারা প্রথম কথা হচ্ছে স্থিতি ঘর্ষণ বলের ফিক্সড কোনো ভ্যালু নাই। বস্তু যতক্ষণ স্থির ততক্ষণ যেই বল প্রয়োগ করবা সেটাই স্থিতি ঘর্ষণ বল। 2 নাম্বার কথা হচ্ছে যদি স্থিতি ঘর্ষণ বলের একটা মান ফিক্সড করে দেই তাহলে বুঝে নিতে হবে এটা কি বলতো? ক্রিয়াশীল স্থিতি ঘর্ষণ বল না, এটা হচ্ছে স্থিতি ঘর্ষণ বলের সর্বশেষ মান, সর্বোচ্চ মান, সীমান্তিক মান। তাহলে সীমান্তিক মান মানে হচ্ছে এর থেকে বেশি বল প্রয়োগ করলেই বস্তু গতিশীল হবে। যেমন এই যে বস্তুটার কথা আমরা বলছি সেই বস্তুটার স্থিতি ঘর্ষণ বলের সীমান্তিক মান ধরেছি আমরা কাকে বলেন তো? 200 নিউটনকে। অর্থাৎ আমি যদি 200 নিউটনের বেশি বল বস্তুর উপর প্রয়োগ করি তাইলেই বস্তুটা কি হবে বলতো? গতিশীল হবে। আচ্ছা, এখন একটা বস্তু গতিশীল থাকলে তার উপর যে ঘর্ষণ বল কাজ করবে সেটার নামই গতীয় ঘর্ষণ। একটু চিন্তা করে বলো যে এই বস্তুটার ধরে নিলাম স্থিতি ঘর্ষণ বলের সর্বোচ্চ মান 200 নিউটন। এখন আমাকে একটা প্রশ্নের উত্তর দাও বাচ্চারা, সেটা হচ্ছে এই বস্তুটার উপর যদি আমি 180 নিউটন বল প্রয়োগ করি তাইলে কি বস্তুটা গতিশীল হবে না স্থির থাকবে? কথা বলো তো, কথা বলো, কমেন্ট করো, জানাও আমাকে। এই বস্তুটার উপর আমি যদি কি করি বলো তো 180 নিউটন বল প্রয়োগ করি তাইলে বস্তু কিন্তু গতিশীল হবে না। কেন গতিশীল হবে না? কারণ হচ্ছে বস্তুর সীমান্তিক স্থিতি ঘর্ষণ বল 200 নিউটন। এখন এই বস্তুটার উপর যদি আমি 200 নিউটন বল প্রয়োগ করি তারপরেও বস্তু গতিশীল হবে না, কিন্তু 200 নিউটন বল প্রয়োগ করলে মনে হবে বস্তুটা গতিশীল হবে হবে বলে মনে হচ্ছে। এখন যেই আমরা এই বস্তুটার উপর কত বল প্রয়োগ করে দিলাম বলতো? 250 নিউটন বল প্রয়োগ করে দিলাম, তাহলে দেখলাম বস্তুটা গতিশীল হবে। অর্থাৎ 180 নিউটন আর 200 নিউটন এই দুই বলই বস্তুকে গতিশীল করতে পারে নাই, যেহেতু এই বস্তুটার সীমান্তিক স্থিতি ঘর্ষণ বল 200 নিউটন। এখন আমার তোমার কাছে প্রশ্ন যে এই যে বস্তুটা আমরা নিয়েছি এই বস্তুটার মধ্যে যখন 250 নিউটন বল প্রয়োগ করলাম তখন তো বস্তুটা গতিশীল হলো। কেন? কারণ 250 নিউটন হচ্ছে কি বলতো 200 নিউটন থেকে অনেক বড়। এখন আমার প্রশ্ন হচ্ছে যখন এই বস্তুটার উপর আমি 250 নিউটন বল প্রয়োগ করলাম তাহলে এই বস্তুটা কি গতিশীল হবে কি হবে না? অবশ্যই হবে। এখন প্রশ্ন হচ্ছে কত বল নিয়ে গতিশীল হবে? বলতে পারো আমাকে? এই 250 নিউটন যেহেতু তার সীমান্তিক স্থিতি ঘর্ষণ বল 200 নিউটন আর বস্তুটার উপর তার থেকে বেশি বল আমরা 250 নিউটন বল প্রয়োগ করেছি,
অর্থাৎ এখন বস্তুটা গতিশীল হবে। এখন আমার প্রশ্ন হচ্ছে তাহলে যদি বস্তুটা গতিশীল হয় বস্তুটা কত বল নিয়ে গতিশীল হবে বলতে পারো? কমেন্টে লেখো তো একটু দেখি, কে কে পারো দেখি তো, কমেন্টে লিখো তো দেখি পারো কিনা। যদি কত নিউটন বল প্রয়োগ হয় বলো তো, বলো দেখি পারো কিনা। 250 নিউটন বল প্রয়োগ করলাম, তাহলে বস্তুটা কত নিউটন বল নিয়ে গতিশীল হবে বলে ফেলো। 50 নিউটন, হ্যাঁ হ্যাঁ, অনেকেই প্রশ্ন করতেছে স্যার 50 নিউটন, 50 নিউটন বল নিয়ে গতিশীল হবে, কিন্তু বাস্তবতা হচ্ছে না, বস্তুটা 50 নিউটন বল নিয়ে গতিশীল হবে না। একটা জিনিস বলি সারা জীবন মনে রাখবা, সেটা হচ্ছে স্থিতি ঘর্ষণ বল সবসময় বা সীমান্তিক স্থিতি ঘর্ষণ বল সবসময় গতীয় ঘর্ষণ থেকে বড়। অর্থাৎ বস্তুরে তুমি যদি স্থির অবস্থায় রাইখা 200 নিউটন বল দাও বস্তু গতিশীল হবে না, কিন্তু বস্তু গতিশীল অবস্থায় যদি 200 নিউটন বল দাও বস্তু গতিশীল হবে। অর্থাৎ যখন বস্তুটা একবার গতিশীল হয়ে গেল 250 নিউটনের বস্তু গতিশীল হইছে বলছি আমরা, কিন্তু মজার বিষয় এখন বস্তু দেখবা মনে করো 70 নিউটন বলে গতিশীল হইছে। অর্থাৎ এই বস্তুটার ত্বরণ সৃষ্টিকারী বল কিন্তু এই 200 - 250 50 নিউটন না, এটার ত্বরণ সৃষ্টিকারী বল কত বলতো? ত্বরণ সৃষ্টিকারী বল মনে করো 70 নিউটন। অর্থাৎ গতিশীল থাকা অবস্থায় বস্তুরে যদি তুমি কি করো বলতো 180 নিউটনের উপরে বল দাও, কারণ এখানে এই যে 70 নিউটনে গতিশীল হয়েছে মানে কি গতীয় ঘর্ষণ বল হচ্ছে কত 180 নিউটন, অর্থাৎ 70 নিউটন বাদ দেওয়ার পরে যেটা থাকে। অর্থাৎ আমি বলতে চাচ্ছি তোমাকে বিষয়টা যে একটা বস্তু যখন গতিশীল হবে সেই বস্তুটার গতীয় ঘর্ষণ বল যদি আমরা বলি যে কত, সেটা অবশ্যই সীমান্তিক স্থিতি ঘর্ষণ বল থেকে কি হবে বলতো কম হবে। কেন কম হবে? কারণ হচ্ছে এই বস্তুটা গতিশীল হইলে কি হবে, দেখো ঘর্ষণ বলটা আসলে কেন কাজ করে। যখন দুইটা বস্তু পরস্পরকে স্পর্শ করে আসে, দেখো এখানে আমার হাতের দিকে লক্ষ্য করো, যখন পরস্পর স্থির অবস্থায় স্পর্শ করে আসে তখন 100% ক্ষেত্রফল সে গেদার করতেছে। তাহলে যখন 100% ক্ষেত্রফল সে গেদার করবে বা স্পর্শ করে রাখবে তখন এটাকে মুভ করানো কঠিন হবে। কেন কঠিন হবে? কারণ আমরা জানি ঘর্ষণ বল পুরোপুরি তার ক্ষেত্রফল আর মসৃণতার উপর নির্ভর করে। যেহেতু এখানে স্পর্শ করার সময় 100% ক্ষেত্রফল পাইছে, তার মানে কি বলতো এদেরকে 100% একে অপরকে স্পর্শ করে আসে, অর্থাৎ কি বলতো তাদের মধ্যে স্থিতি ঘর্ষণ বল কাজ করতেছে। যখনই আমি এটাকে মুভ করলাম গতিশীল করলাম অল্প হইলেও কিছু ক্ষেত্রফল কম টাচ করতেছে, কারণ গতিশীল হইলে কি হবে হালকা হইলেও তুমি দেখতে না পেলেও এদের মাঝখানের গ্যাপ বাড়ছে। অর্থাৎ যখন স্থির ছিল তখন যেই পরিমাণ ক্ষেত্রফল সে গ্যাদার করছে স্পর্শ করছে, যখন গতিশীল হয়েছে অল্প হইলেও কম ক্ষেত্রফল একটু কি হয়েছে টাচ হয়েছে, তার মানে কি বলতো ক্ষেত্রফল কমে যাওয়ার কারণে সেখানে ঘর্ষণও কমে যাবে। ঠিক আছে, তুমি হয়তো বাসা বাড়িতে দেখেছো, তুমি যখন কি করো বলতো তোমাকে একটা চেয়ার সরাতে বলে, কাঠের চেয়ার বিশেষ করে, তখন তুমি কি করো বলতো চেয়ারটাকে ঘুরাইয়া একটু কাত করে একটা পায়ের উপর ভর দিয়ে চেয়ারটাকে মুভ করো। কেন মুভ করাও? কারণ হচ্ছে যখন 4টা পাইপ মাটির মধ্যে থাকবে তখন ক্ষেত্রফল বেশি হবে, তখন এটার ঘর্ষণ বেশি হবে, মুভ করানো কঠিন হবে। কিন্তু যখন বাঁকা করে একটা পায়ের উপর নিছো, অথবা তোমরা খেয়াল করেছো তোমার বাসা বাড়িতে যখন আলমিরা এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করাতে হয় তখন কি করা হয় বলতো আলমিরাটা একটু বাঁকা করে কাত করে নিয়ে যায়। কেন কাত করে নিয়ে যায়? কারণ কি তখন ক্ষেত্রফল কম হয়, ক্ষেত্রফল কম হলে ঘর্ষণও কি হয় বলতো কম হয়। তাইলে সেই ক্ষেত্রে বাচ্চারা স্থিতি ঘর্ষণ বল থেকে গতীয় ঘর্ষণ বলের মানটা কম। আবার এই গতীয় ঘর্ষণ বল কিন্তু 3 প্রকার। কি কি বলতো? গতীয় ঘর্ষণ বল কয় প্রকার বলতো? 3 প্রকার। একটা কি, আমরা যদি আগের স্লাইডটাতেই লেখার চেষ্টা করি, একটা কি, একটা হচ্ছে কি বলতো তোমরা জানো, একটা হচ্ছে পিছলানো ঘর্ষণ। পিছলানো ঘর্ষণের আরেকটা নাম হচ্ছে বিসর্প ঘর্ষণ, আরেকটা হচ্ছে আবর্ত ঘর্ষণ। একটা বস্তু যদি আরেকটা বস্তুর উপর পিছলিয়ে যায় সেটার নাম পিছলানো ঘর্ষণ। আরেকটা হচ্ছে আবর্ত ঘর্ষণ। আবর্তন মানে ফুটবল বা গাড়ির চাকা তুমি দেখবা খালি ঘুরতে ঘুরতে কিন্তু সামনে যাচ্ছে, তাহলে এটার নাম আবর্ত ঘর্ষণ। আর আরেকটা আছে পানি বা যে কোনো ফ্লুইডের সাথে যে ঘর্ষণ, সেটার নাম হচ্ছে প্রবাহী ঘর্ষণ। তার মানে ঘর্ষণ মূলত 2 প্রকার, একটা স্থিতি ঘর্ষণ আর একটা গতীয় ঘর্ষণ। আর এই গতীয় ঘর্ষণ আবার কয় প্রকার? 3 প্রকার। একটা পিছলানো বা বিসর্প, সাপ যেভাবে দৌড়ায় সেই ঘর্ষণটার নাম স্থিতি ঘর্ষণ মানে গতীয় ঘর্ষণ বা বিসর্প ঘর্ষণ।
আর ঘুরে ঘুরে সামনে আগাইলে সেটার নাম আবর্ত ঘর্ষণ। আর পানি বা বাতাসের সাথে যে ঘর্ষণ, প্রবাহীর সাথে যে ঘর্ষণ, সেটার নাম প্রবাহী ঘর্ষণ। তোমরা জেনে রাখো, সেটা হচ্ছে যদি কোনো বস্তু প্রবাহী ঘর্ষণে লিপ্ত হয় সেখানে সবচেয়ে কম ঘর্ষণ কাজ করে। সেজন্য যে কোনো কিছু ঘর্ষণের হাত থেকে রক্ষা করার জন্য সেটার ভিতরে ফ্লুইড ইউজ করতে হয়, তরল পদার্থ, পিচ্ছিল পদার্থ ইউজ করতে হয়, যাতে সেখানে ঘর্ষণ কম হয়। তোমরা নাম শুনেছ ইঞ্জিনের মধ্যে মোবিল ইউজ করে, কেন? কারণ মোবিলে পিচ্ছিল হয়, তরল হয়, সেজন্য সেখানে ঘর্ষণ বেশি কম হয়। ঠিক একই রকমভাবে তুমি চিন্তা করে দেখো, প্রবাহী ঘর্ষণ যদি কম না হইতো তাহলে তুমি কি করতে পারতা না? জাস্ট একটা বৈঠার মাধ্যমে একটা নৌকাকে মুভ করাতে পারতা না। নর্মালি চিন্তা করো, যদি শুকনা জায়গার মধ্যে একটা নৌকা থাকে, তোমাকে একটা হাতে বৈঠা দিয়ে দেওয়া হয়, বালুর মধ্যে একটা নৌকা আছে, একটা বৈঠা দিয়ে দিলাম, তোমার বললাম মুভ করাও, তুমি চাইলেও মুভ করাতে পারবে না। কিন্তু সেই নৌকাটাই যদি কি হয় বলো তো, পানির মধ্যে থাকে, আরও কিছু মানুষ তার উপর উঠে থাকে, তারপরও জাস্ট অল্প বৈঠা দিয়ে বল প্রয়োগ করি তাকে এক জায়গা থেকে আরেক জায়গায় সহজেই মুভ করানো যায়। এটাই কিন্তু গতীয় ঘর্ষণ বলের বা প্রবাহী ঘর্ষণ বলের কেরামতি। প্রবাহী ঘর্ষণ সবচেয়ে কম, তারপরে আবর্ত ঘর্ষণ, তারপরে পিছলানো ঘর্ষণ, আর পৃথিবীর সবচেয়ে বেশি ঘর্ষণ বলের নাম কি বলতো? সীমান্তিক স্থিতি ঘর্ষণ। একটু চিন্তা করে দেখো, মনে করো তোমার গাড়ি একটা নষ্ট হয়ে গেছে, অনেক ভারী একটা পাথর এখানে আটকে গেছে, তুমি যদি মনে করো গাড়িটাকে মুভ করাবা বা পাথরটাকে মুভ করাবা, চিন্তা করে দেখো গাড়িটাকে ইনিশিয়ালি বা পাথরটাকে ইনিশিয়ালি মুভ করতে হইলে অনেক বল প্রয়োগ করতে হয়। কিন্তু যদি কোনো কারণে একবার গতিশীল হয়ে যায় তাহলে কিন্তু তার থেকে কম বল প্রয়োগ করি তাকে গতিশীল রাখা কি সম্ভব। কেন? কারণ স্থিতি ঘর্ষণ বেশি আর গতীয় ঘর্ষণটা কি বলতো কম। আশা করি আমাদের এই কনসেপ্টটা তোমাদের কাছে একদম ক্লিয়ার হয়ে গিয়েছে। প্রিয় বাচ্চারা, তোমাদের যদি আরও কোনো কিছু জানার থাকে আমাকে একটু কমেন্টে জানাও, আমি উত্তর দিতে চাই। যারা ক্লাসে উপস্থিত হয়েছো একটু কমেন্ট করো তো, কে কে পরীক্ষা দিয়েছো, কে কে ক্লাস করেছো, কে কে পরীক্ষা দিয়েছো আমাকে একটু জানিয়ে দাও। হ্যাঁ, আমাদের পরীক্ষা চলছে। আজকেও কিন্তু আমাদের খাতা গিভ অ্যাওয়ে হয়েছে, 3টা খাতা আজকেও দিয়েছি আমরা। হ্যাঁ, আমরা বলেছিলাম আবর্ত ঘর্ষণ, হ্যাঁ যদি চলার সময় ফুটবল, হ্যাঁ আবর্ত ঘর্ষণ আমরা তোমাদেরকে বলেছিলাম। বিসর্প ঘর্ষণ নিয়েও তোমাদেরকে আমরা বলেছিলাম। তারপরে প্রবাহী ঘর্ষণ নিয়ে তো আমরা বললামই তোমাদের, তরলের উপর দিয়ে যদি কোনো কিছু যায়। আচ্ছা, তাহলে আমরা আরেকটা জিনিস নিয়ে কথা বলতে চাই তোমাদের সাথে। সেই বিষয়টার নাম হচ্ছে, একটা বস্তু যদি গতিশীল হয়, অর্থাৎ কোনো বস্তুর উপর যদি গতীয় ঘর্ষণ কাজ করে, কোনো বস্তুর উপর যদি গতীয় ঘর্ষণ কাজ করে, তাহলে তার সূত্রটা কি হবে বলো তো আমাকে? তাহলে তার সূত্রটা হচ্ছে সামেশন অফ এফ ইকুয়াল টু মা, সামেশন অফ এফ ইকুয়াল টু এম এ। তাহলে সেই ক্ষেত্রে সামেশন অফ এফ এর জায়গায় আসবে এফ মাইনাস এফ কে ইকুয়াল টু এম এ। একটু চিন্তা করে বলো আমাকে, এখানে 3টা কেস হইতে পারে, এখানে 3টা কেস হতে পারে। নাম্বার 1, কেস 1, যদি কোনো কারণে এরকম হয় প্রযুক্ত বল ঘর্ষণ বল থেকে বেশি, তাহলে সেই ক্ষেত্রে প্রযুক্ত বল ঘর্ষণ বল থেকে বেশি, এর মানে সেই ক্ষেত্রে ত্বরণটা পজিটিভ হবে, এফ এর মান বেশি এফ কে কম। ত্বরণ যদি পজিটিভ হয় তাহলে বস্তুটা কি করবে বলতো? ত্বরণে চলবে, ধনাত্মক ত্বরণে চলবে। একই রকমভাবে যদি কি হয় বাচ্চারা, যদি কেস 2 এর কথা চিন্তা করি আমরা, যদি কোনো কারণে প্রযুক্ত বল আর ঘর্ষণ বল কি হয়? সমান হয়, তাহলে সেই ক্ষেত্রে বস্তুটার ত্বরণ শূন্য হবে। অর্থাৎ ত্বরণ যদি শূন্য হয় তাহলে সেই ক্ষেত্রে বস্তুটা সমবেগে চলবে। অনেকে বলতে পারো আমাকে, স্যার একটু আগে আপনি আমাকে বললেন যে প্রযুক্ত বল আর ঘর্ষণ বল যদি সমান হয় তাহলে বস্তুটা স্থির থাকবে। কারণ স্থির ক্ষেত্রেও কি প্রযুক্ত বল আর ঘর্ষণ বল সমান বলছি, আবার গতিশীলের ক্ষেত্রেও কি, গতিশীলের ক্ষেত্রেও আমরা বলছি কি বলতো, প্রযুক্ত বল আর ঘর্ষণ বল সমান হতে পারে। তাহলে এই 2টা কেসের মধ্যে একটু খেয়াল করে দেখো, একটা ছোট্ট পার্থক্য আছে, সেটা হচ্ছে প্রযুক্ত বল এবং ঘর্ষণ বল সমান, কিন্তু বস্তুটা যদি স্থির থাকে, প্রযুক্ত বল আর ঘর্ষণ বল সমান কিন্তু বস্তুটা স্থির, তাইলে সেই ক্ষেত্রে প্রযুক্ত বল আর ঘর্ষণ বল সমান হলে স্থিতি ঘর্ষণ। কিন্তু প্রযুক্ত বল আর ঘর্ষণ বল সমান, তারপরেও বস্তুটা গতিশীল, তখন আমরা বুঝবো এখানে বস্তুটা কি বেগে বলতো, শূন্য ত্বরণ বা সমবেগে গতিশীল হয়েছে। অর্থাৎ আমি বুঝাতে চেয়েছি তোমাদেরকে যে একটা বস্তু স্থির, বস্তুকে এমন একটা বল প্রয়োগ করলাম যে বস্তু গতিশীল হলো না,
তার মানে বুঝলাম প্রযুক্ত বল আর ঘর্ষণ বল সমান হওয়ার কারণে বস্তু আর গতিশীল হতে পারেনি। আর যদি এমন হয় তো বাচ্চারা, একটা ফুটবলকে লাথি দিয়েছো, লাথি দেওয়ার পরে ফুটবলের একটা বেগ পেয়েছে, বেগ পাওয়ার পরে কিছুক্ষণ পর ফুটবলটা থেমে যাচ্ছে, এর কারণটা কি? এর কারণ হচ্ছে যখন তুমি লাথি দেওয়া শেষ হয়ে গেছে তখন ফুটবলের সাথে তোমার কিন্তু কোনো কানেকশন নেই। ফুটবলের সাথে তোমার কানেকশন না থাকলেও ফুটবল কিন্তু একটা তলের উপর দিয়ে চলছে, ফলে কি হয়েছে বলতো, প্রযুক্ত বল ঘর্ষণ বল থেকে বেশি কম হয়ে গেছে। তখন সেই ক্ষেত্রে বস্তুটা কি হবে বলতো, ঋণাত্মক ত্বরণে চলবে, অর্থাৎ বস্তুটা মন্দনে চলবে। যেহেতু প্রযুক্ত বলের তুলনায় ঘর্ষণ বলটা কি বলতো কম, বেশি ঘর্ষণ বলটা বেশি, সেহেতু বস্তুটা মন্দনে চলে, একসময় থেমে যাবে। কিন্তু এমন যদি হয় বস্তুটার উপর আমি বল প্রয়োগ করছি, বস্তুটা কি করছে বলতো, গতিশীল আছে। মনে করো একটা ফুটবলকে এমনভাবে লাথি দিয়েছি যে ফুটবলটা 10 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল হয়েছে। এখন এই ফুটবলটা যখন 10 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল, তখন সেই ফুটবল এবং তলের মধ্যে মনে করলাম 5 নিউটন ঘর্ষণ বল কাজ করতেছে। তাহলে আমি যদি কি করি বলতো, সেই বস্তুটার মধ্যে বা ফুটবলটার মধ্যে অলওয়েজ সবসময় 5 নিউটন বলই দিতে থাকি, ফলে বস্তুটা কি হইতো, যদি 5 নিউটন বল না দিতাম তাহলে বস্তুটা বা ফুটবলটা আস্তে আস্তে থেমে যেত। কিন্তু সবসময় যদি 5 নিউটন থেকে বেশি বল দিতাম তখন কি হইতো বলতো, একটু ত্বরণে ত্বরণে চলতো, মানে কি বেগ সেকেন্ডে সেকেন্ডে বাড়তো। কিন্তু যেই ক্ষেত্রে আমরা কি করলাম, বস্তুর ঘর্ষণ বলও 5 নিউটন, আমিও 5 নিউটন বল প্রয়োগ করছি, ফলে বস্তুটা কি হচ্ছে না বলতো, বেগ বাড়ছেও না কমছেও না, অর্থাৎ শূন্য ত্বরণে বস্তুটা মুভ করছে। আশা করি আমার কথা বুঝতে পেরেছো। অর্থাৎ মূল সমীকরণ হচ্ছে, গতিশীল থাকলে ঘর্ষণ বলের মূল সমীকরণ হচ্ছে F মাইনাস এফ কে ইকুয়াল টু এম এ। এখানে প্রযুক্ত বলটা বেশি হলে ধনাত্মক ত্বরণে চলবে, যদি প্রযুক্ত বলটা কম হয় সমান হয় তাহলে সেই ক্ষেত্রে কি হবে বলতো, শূন্য ত্বরণে চলবে। আর যদি কি হয় বলতো, প্রযুক্ত বলের তুলনায় ঘর্ষণ বলটা বেশি হয় তাহলে সেই ক্ষেত্রে বস্তুটা কি করবে বলতো, মন্দনে চলবে। কিভাবে চলবে? মন্দনে চলবে, অর্থাৎ বস্তুটার ক্ষেত্রে কি হবে, প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে বেগ কমতে থাকবে। আশা করি বুঝতে পেরেছ। কারো কোনো প্রবলেম থাকলে জানাও, না হলে আমরা একটু এগিয়ে যেতে চাই। আমরা আরেকটা কনসেপ্ট নিয়ে আলোচনা করতে চাই, সেই কনসেপ্টটাও তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ কনসেপ্ট। সেই কনসেপ্টটা হচ্ছে, কোনো কারণে আমরা অভিলম্ব প্রতিক্রিয়া বল দরকার হলে সেটা কিভাবে বের করব। একটু খেয়াল করো বাচ্চারা, আমি অভিলম্ব প্রতিক্রিয়া বল বের করতে চাই। কোনো একটা বস্তু যদি কোনো একটা তলের মধ্যে থাকে, তাহলে এই বস্তুটা এই তলের মধ্যে আছে, এম ভরের বস্তু মনে করলাম, তাহলে এই তল এই বস্তুটাকে কি করছে বলো, তলের উপর এই বস্তুটা নিচের দিকে ওজন কাজ করছে। আর এই বস্তুটার উপর যদি কি হয় বলতো, নিচের দিকে ওজন কাজ করে, আর উপরের দিকে কি কাজ করে বলতো, প্রতিক্রিয়া বল কাজ করে। তাহলে সেই ক্ষেত্রে এই বস্তুটা এখান থেকে মুভ করছে না। তুমি নিজেই চিন্তা করো, তুমি একটা চেয়ারের মধ্যে বসে আছো, তাহলে চেয়ারের মধ্যে তুমি যখন বসে আছো তাহলে তোমার ওজন কোন দিকে কাজ করছে, নিচের দিকে, আর চেয়ারের প্রতিক্রিয়া বল কোন দিকে কাজ করছে, উপরের দিকে। ফলশ্রুতিতে তুমি কি করতে পারছো না বলো তো, নিচের দিকেও যাচ্ছ না উপরের দিকেও যাচ্ছ না। কেন? কারণ তোমার প্রযুক্ত ওজন আর ওই যে তল বা চেয়ারের যে প্রতিক্রিয়া বল, দুইটা কি বলতো, পরস্পর সমান। তাহলে এটার নামই দিয়েছি আমরা অভিলম্ব প্রতিক্রিয়া বল। তাহলে মনে রাখবে, তাহলে এটা হচ্ছে পারপেন্ডিকুলার রিঅ্যাকশন ফোর্স, আর এটা হচ্ছে তোমার ওজন। তাহলে এই রিঅ্যাকশন ফোর্স আর ওজনটা কি বলতো, সমান। তাহলে নাম শুনেই বুঝতে পারতেছো, নামটা হচ্ছে অভিলম্ব প্রতিক্রিয়া বল। তাইলে এই অভিলম্ব প্রতিক্রিয়া বল সবসময় তলের লম্ব বরাবর কাজ করে, তলের লম্ব বরাবর কাজ করে। অভিলম্ব প্রতিক্রিয়া বল সবসময় তলের লম্ব বরাবর কাজ করে। একটু খেয়াল করে দেখো বাচ্চারা, এটা একটা তল, এইটা একটা বস্তু, তার ওজন নিচে কাজ করছে, বস্তুটা ওজনের কারণে নিচে চলে যাওয়ার কথা, কিন্তু বস্তু নিচে যাচ্ছে না। কেন? কারণ একটা প্রতিক্রিয়া বল কাজ করছে উপরের দিকে, ফলে বস্তুটা নিচের দিকেও যাচ্ছে না উপরের দিকেও যাচ্ছে না, অর্থাৎ সামেশন অফ F0। অর্থাৎ কি বলতো, নিচের বল আর উপরের বল কি সমান। তাহলে সেই ক্ষেত্রে অবিলম্ব প্রতিক্রিয়া বল নর্মালি যদি বস্তু কোনো একটা তলের মধ্যে থাকে, তাহলে সেই ক্ষেত্রে কি হবে বলতো, mg সমান হবে।
এখন যদি এমন হয় বাচ্চারা যে এই বস্তুটা একটা আনত তলের উপর আছে, একটু চিন্তা করে বলো বাচ্চারা, এই বস্তুটা একটা আনত তলের উপর আছে, থিটা কোণে আনত তলের উপর আছে। তাহলে এই বস্তুটা যদি থিটা কোণে একটা আনত তলের উপর থাকে, এই যে তলের উপর এই বস্তুটা আছে, তখন কি হবে? থিটা কোণে আনত তলের উপর যদি বস্তুটা থাকে তাহলে সেই ক্ষেত্রে এই বস্তুটার ওজন তো কোন দিক কাজ করবে? ওজনের কিন্তু ডাইরেকশন চেঞ্জ হওয়ার সুযোগ নাই। আমি তোমাদেরকে যেটা বলতে চাই, খুব মনোযোগ দিয়ে খেয়াল করো, এই বস্তুটার কথা যদি চিন্তা করো, এই বস্তুটা যেভাবেই থাকুক, এরকম থাকুক, এরকম থাকুক, এরকম থাকুক, যেমনিই থাকুক, তুমি বইসা থাকো, শুয়ে থাকো, লাফাইতে থাকো, দৌড়াইতে থাকো, তোমার ওজন কিন্তু সবসময় নিচের দিকেই কাজ করবে। তার মানে এই বস্তুটাই যখন এরকম তলে ছিল, তার ওজন যেই দিকে কাজ করছে, এখন যখন থিটা কোণে, এটাকে যদি আমরা থিটা কনসিডার করি, থিটা কোণে যদি আনত তলের উপর থাকে, তারপরেও ওজন আগের দিকেই কাজ করবে। কিন্তু একটু মজার জিনিস খেয়াল করে দেখো, একটু মজার জিনিস বুঝার চেষ্টা করো। দেখো, তাহলে এইটা ছিল আগের ওজন, আগের ওজনের ঠিক বিপরীত দিকে প্রতিক্রিয়া কাজ করত, অর্থাৎ আগের প্রতিক্রিয়াটা ছিল কিন্তু এই বরাবর ঠিক বিপরীত দিকে, আগের প্রতিক্রিয়াটা ছিল কিন্তু ঠিক বিপরীত দিকে, এই যে দেখো, ধরে নিলাম এই বিপরীত দিকে, আগের প্রতিক্রিয়াটা ছিল ঠিক বিপরীত দিকে, আগের প্রতিক্রিয়াটা ছিল ঠিক বিপরীত দিকে, এই যে এইটা ছিল আগের প্রতিক্রিয়াটা, খেয়াল করো। কিন্তু এখন খেয়াল করে দেখো, যেহেতু এখন আমরা কি করেছি বলতো, তলটাকে চেঞ্জ করেছি। আগে আনুভূমিক তল ছিল, এখন নত তল হইছে, কোণ করা তল হইছে। আনত তল ছিল, এখন কোণ করা তল হইছে। তাহলে এই কোণ করা তলের ক্ষেত্রে আমাদের কি হয় বলতো, এই প্রতিক্রিয়া বলটা কি বলতো, আগের যেই প্রতিক্রিয়া বল ছিল, ভালো করে বুঝো, এই বস্তুটাকেই তো আমি এরকম আনত করছি। তাহলে আগের যেই প্রতিক্রিয়াটা ছিল, দেখো এইটা ছিল আগের প্রতিক্রিয়া বল, যখন আমি এই তলটারে বাঁকা করছি, তখন এর উপর যে লম্ব ছিল সেই লম্বটাও বাইকা যাবে। কথা বুঝছো না বুঝনি? মানে এটা যখন এইখানে ছিল তখন নিচে ছিল mg, উপরের দিকে ছিল r। যখন এইটাকে বাঁকা করলাম তখন কি হয়েছে বলতো, তলের যে লম্ব ছিল এইখানে যখন ছিল তখন তলের লম্ব এটা ছিল, যখন বাঁকা করলাম তখন তলের লম্ব কি আগের মতো আছে না বাঁকা হয়ে গেছে? অবশ্যই বাঁকা হয়ে গেছে। এখন প্রশ্ন হচ্ছে কত কোণে বাঁকা হয়েছে। নিয়মটা হচ্ছে এই তলটা যেহেতু থিটা কোণে বাঁকা করছি, তাহলে এই প্রতিক্রিয়াটাও কি হবে বলতো, আগের তলের সাথে, আগের প্রতিক্রিয়ার সাথে থিটা কোণে বাঁকা হয়ে যাবে। আগের প্রতিক্রিয়া যেই দিকে কাজ করছিল, এখন যখন আমরা কি করলাম, তলটারেই বাঁকা করে দিলাম, তখন এখনকার যে প্রতিক্রিয়া, কারণ বলছিলাম তো প্রতিক্রিয়া বল সবসময় তলের কি বরাবর কাজ করবে, লম্ব বরাবর কাজ করবে। ফলে এখন প্রতিক্রিয়াটা কি হয়েছে, এই তলেই যে আনত তল ইনক্লাইন প্লেনের লম্ব বরাবর কাজ করছে। অর্থাৎ এখন প্রতিক্রিয়াটা কোন দিকে কাজ করছে বলতো, এখন প্রতিক্রিয়াটা এই বরাবর কাজ করছে। এইটাই হচ্ছে আমাদের এখনকার আর। কথা কি বুঝতে পেরেছ? আচ্ছা, এখন আমি তোমাকে একটা ছোট্ট প্রশ্ন করতে চাই। সেই ছোট্ট প্রশ্নটা হচ্ছে এমন যে, আমার কাছে এই বস্তুটা একটা তলের মধ্যে আছে, খেয়াল করতেছো, এখানে যে একটা বস্তু আছে দেখতে পাচ্ছ। আচ্ছা, এখন যখন আমি কি করেছি বলতো, এরকম বাঁকা করেছি, একটু খেয়াল করো, মার্কারটা কিন্তু নিচে পড়ে গেছে। আমি যখন বাঁকা করেছি, একটু খেয়াল করো বাচ্চারা, এরকম তলে ছিল তখন কিন্তু মার্কার নিচে পড়ার সুযোগ হয়নি, এখানে কিন্তু মার্কার নিচে পড়ার সুযোগ হয়নি। যখন আমি বাঁকা করেছি তখন আমি মার্কারকে কি টোকা দিয়েছি, আমি ধাক্কা দিয়েছি, ঠেলা দিছি, বল প্রয়োগ করেছি, করি নাই। কিন্তু অটোমেটিক মার্কার কি করেছে বলো তো, নিচে পড়ে গেছে, পড়ে যাচ্ছে। এর কারণটা কি আসলে? নর্মালি চিন্তা করো, যখন এই বস্তুটা, এই মার্কারটা এই তলের মধ্যে ছিল, তখন ওজন আর পরস্পর সমান ছিল। কিন্তু যখন আমি কি করলাম, এই মার্কারটার তলটাকে আনত করে দিলাম, ইনক্লাইন করে দিলাম, তখন একটু খেয়াল করে দেখো, এইখানে এমজি কি, এইটা, এই এমজিটার ক্ষেত্রে একটা মজার ঘটনা ঘটবে। কি ঘটনা ঘটবে একটু চিন্তা করে বলো। এইটা যদি থিটা হয়, এইটা থিটা, কারণ কি বলতো, আগের প্রতিক্রিয়ার সাথে, এটা আগের প্রতিক্রিয়া, যে এই লাল ডট ডটটা আগের প্রতিক্রিয়া, যখন থিটা কোণ করলাম তখন এখন প্রতিক্রিয়া তলের লম্ব বরাবর এই দিকে কাজ করতেছে। তাহলে একটু চিন্তা করে আমাকে একটা ছোট্ট প্রশ্নের উত্তর দাও তোমরা, এইটা যদি থিটা হয় তাহলে অবশ্যই এইটা থিটা। তাহলে এই এমজিটা, এই যে থিটা কোণে চিন্তা করে দেখো, এই মানটা কত হবে, এমজি কস থিটা। আর আমরা জানি যদি কোণ করে কোনো কি হয় বলতো, বল সৃষ্টি হয়, তাহলে কি হবে, দুইটা লম্ব উপাংশ সৃষ্টি হবে, একটা কজ উপাংশ আর একটা কি বলতো, সাইন উপাংশ। তার মানে এই বরাবর যদি এমজি কস থিটা হয়, তাহলে এই বরাবর লম্ব বরাবর এমজি কি থিটা কাজ করবে, সাইন থিটা কাজ করবে। অর্থাৎ এই মার্কারটাকে যখন আমি এই তল থেকে কোণ করলাম, তখন অটোমেটিক তার নিচে পড়ে যাওয়ার কারণটা কি আসলে?
কারণটা হচ্ছে এই মার্কারটাকে আমি যখন কোণ করলাম তখন তার যে ওজন আছে সেই ওজন অটোমেটিক কয়টা উপাংশে ভাগ হয়ে গেছে, 2টা উপাংশে ভাগ হয়ে গেছে। একটা mg cos থিটা, তার ঠিক লম্ব বরাবর আরেকটা কত mg sin থিটা। তাহলে এই যে mg cos থিটা আর mg sin থিটা এরা যে পরস্পর কি হয়েছে, লম্ব উপাংশ সৃষ্টি হয়েছে। এখন কিন্তু mg বলতে কিন্তু আর কিছু নাই। তাহলে সেই ক্ষেত্রে একটু খেয়াল করে দেখো, তাহলে mgর উপাংশ কয়টা, একটা sin থিটা আর একটা কি cos থিটা। তাহলে sin থিটারে কিন্তু মিনিমাইজ করার কেউ নাই। cos থিটা কি করছে বলতো, অবিলম্ব প্রতিক্রিয়া বল দ্বারা মিনিমাইজ হয়ে গেছে, কিন্তু সাইন থিটারে মিনিমাইজ করার কেউ নাই। ফলে আমি এই বস্তুটাকে নর্মাল তলে রাখছি, সে দৌড়াদৌড়ি করছে না, কারণ তার আর mg অ্যাকুরেট ইকুয়াল। কিন্তু যখন আমি আনত তলের উপর রাখলাম তখন আমি তাকে ধাক্কা না দিলেও তার mg 2টা উপাংশ অটোমেটিক ভাগ হয়ে গেছে, একটা কজ উপাংশ আরেকটা কি সাইন উপাংশ। কজ উপাংশ তার প্রতিক্রিয়া বল দ্বারা মিনিমাইজ হয়েছে, কিন্তু সাইন উপাংশকে মিনিমাইজ করার কিন্তু কেউ নাই। আর যেহেতু সাইন উপাংশকে মিনিমাইজ করার কেউ নাই, সে সাইন বরাবর দৌড় দেওয়া শুরু করছে। কথা কি ক্লিয়ার হয়েছে? তার মানে আনত তলে নর্মাল তলে একটা বস্তুর আর mg সমান হলেও যখন বস্তুটা আনত তলের মধ্যে আছে তখন এই আর এর মানটা কিন্তু mg cos থিটার সমান। কারণ চিন্তা করে বলো, আমি মার্কারটারে যখন কোণ করলাম তখন মার্কারটা নিচে পড়া শুরু করছে, কিন্তু মার্কার কি উপরের দিকে গেছে, তল ভেঙে নিচে পড়ে গেছে? পড়ে নাই। কারণটা কি? কারণ এই যে কালো নীল রেখা বরাবর, এই কালো নীল রেখা বরাবর বস্তুটা সাম্যাবস্থা অর্জন করছে। আর আমরা জানি সাম্যাবস্থা অর্জন করলে কি সামেশন অফ f 0 হয়। অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক বুঝিয়েছি বাচ্চারা। আমার কথা যদি বুঝতে পারো একটু কমেন্টে জানাও, বুঝতে না পারলেও কমেন্টে জানাও। আমি চেষ্টা করছি, তোমরা যদি আমার কথা স্পষ্ট বুঝো তাহলেও কমেন্টে জানাও, আর যদি না বুঝতে পারো তাহলেও কমেন্টে জানাও। তোমরা যদি বলো তাহলে আমরা বুঝতে পারবো যে তোমরা বুঝতে পারছো। থ্যাংক ইউ। হ্যাঁ, অনেকেই কমেন্ট করছো, ধন্যবাদ। বাচ্চারা, চলছে আমাদের নিউটনিয়ান বলবিদ্যা কেমিএসের সাইকেল 2। এই সাইকেল 2তে আমরা নিউটনিয়ান বলবিদ্যা পড়াবো, কাজ ক্ষমতা শক্তি পড়াবো, মহাকর্ষ চ্যাপ্টারটা পড়াবো। এই 3টা চ্যাপ্টারের মধ্যে প্রথম যেই চ্যাপ্টারটা নিউটনিয়ান বলবিদ্যা সেটা ফ্রি চলছে। আমরা তোমাদেরকে জানানোর উদ্দেশ্যে পড়াচ্ছি যে কতটুকু পড়াই আমরা নিউটনিয়ান বলবিদ্যার যে সবচেয়ে তোমাদের ফেভারিট প্লেলিস্ট ইউটিউবে সেটা দেখেছি। সেখানে গিয়ে আমরা অবাক হয়েছি, যেই পরিমাণ ক্লাস দেয়া আছে এত ক্লাস একটা বাচ্চার পক্ষে করা কঠিন। তাহলে সেই ক্ষেত্রে আসলে কতটুকু পড়তে হবে এটা কিন্তু তোমাদের বুঝতে হবে। এটা যদি মানে বলা হয়ে থাকে যে তোমার জানতে হবে কোথায় তোমার থামতে হবে, এই জিনিসটা তুমি যদি না জানো তাহলে কিন্তু পড়ার কোনো শেষ নাই। পড়ার শুরু আছে, বলা হয়ে থাকে ইন্টারমিডিয়েট ফিজিক্স শুরু আছে, এর কোনো শেষ নাই, কোনো তল নাই। তাহলে সেই ক্ষেত্রে সেই তল কতটুকু ঠেকবা সেটা বুঝিয়ে দেওয়ার জন্যই আমরা ক্লাসগুলো নিচ্ছি, এর থেকে বেশি পড়ার দরকার নেই। আমরা যদি তোমাকে বলি যে এই পুরো একটা ক্লাস করলে তোমার একাডেমিক অ্যাডমিশন সব শেষ হয়ে যাবে, এই পাগলের কার্যক্রম করা ঠিক হবে না। তোমার জন্য সেটাই ভালো হবে যে আপাতত তুমি কি করো, অ্যাডমিশন বেসড একাডেমিক প্রিপারেশন নাও। অ্যাডমিশনের দুনিয়া ভিন্ন, একাডেমিক বোর্ড কোশ্চেনের দুনিয়া ভিন্ন। আপাতত একাডেমিক অ্যাডমিশন বেসড মানে কিছু অ্যাডমিশনের প্রশ্ন পড়বা, কিন্তু মূল ফোকাসটা থাকবে বোর্ড কোশ্চেনের উপর। ঠিক আছে বাচ্চারা? আচ্ছা, আগাই মূল আলোচনায় যেটা আসি। তাহলে প্রথমত কি বলতো, আর এর মান কোনো ফিক্সড না। কিছু না বললে আর এর মানটা mg, আর যদি কিছু বলে যেমন এখানে বলছে আনত তলের উপর, তখন কি হয় বলেন তো, আর এর মানটা mg cos থিটা। একই রকমভাবে যদি এমন হয় বাচ্চারা, এই বস্তুটা একটা আনুভূমিক তলের উপরই আছে, এই একটা বস্তু আছে, সেই বস্তুটা একটা আনুভূমিক তলের উপরেই আছে, সেই বস্তুটা একটা আনুভূমিক তলের উপরেই আছে, তাহলে সেই ক্ষেত্রে কি হবে বলো? আমরা জানি আর কোন দিকে কাজ করবে, mg নিচে কাজ করবে, আর ঠিক উপরের দিকে কাজ করবে। তাহলে সেই ক্ষেত্রে তাহলে এটা আর এর ডাইরেকশন, এটা mgর ডাইরেকশন। কিন্তু কথাটা কি জানো, কথাটা হচ্ছে এই বস্তুটাকে আমরা আলফা কোণে বা থিটা কোণেই ধরলাম, থিটা কোণে f বলে টানা হলো। এই বস্তুটাকে আলফা কোণে বা থিটা কোণে f বলে টানা দিলাম।
তাহলে এই বস্তুটাকে যদি এফ বলে টানা দিতে হয় তাহলে একটু চিন্তা করো, তাহলে এখান থেকে আমি এফ বলে টানলাম, তাহলে এখান থেকে যদি আমরা এফ বলে টানি তাহলে একটু বুঝি, আমরা এখান থেকে যদি আমরা এফ বলে টানি তাহলে একটা বুঝি, তাহলে এইটা হচ্ছে আমার প্রযুক্ত বল এফ, কত কোণে? আনুভূমিকের সাথে থিটা কোণে। তাহলে এই এফটা দুইটা উপাংশে ভাগ হবে, একটা এফ কস থিটা আর তার লম্ব বরাবর এফ সাইন থিটা। তাহলে এখন কিন্তু এফ বলতে আর কিছু নাই, তার মানে এই বস্তুটাকে যখন আমরা কি করলাম, এম ভরের একটা বস্তুটাকে কোন একটা আনত তলের উপর না রেখে ভূমির তলে বা আনুভূমিক তলের উপর রেখেছি, রেখে এই বস্তুটার উপর এফ বল প্রয়োগ করেছি, তখন সেই এফ বলটা কয়টা উপাংশে ভাগ হবে? দুইটা উপাংশে ভাগ হবে। বস্তুটা মূলত এফ কস থিটা যেই দিকে কাজ করছে সেই দিকে গতিশীল হলো, কিন্তু এই এফ এর আরেকটা উপাংশ এফ সাইন থিটাও কিন্তু কাজ করছে, কিন্তু বস্তু কিন্তু এফ সাইন থিটা বরাবর গতিশীল হয় নাই। বস্তু এফ সাইন থিটা বরাবর কিন্তু আরেকটা বল, প্রতিক্রিয়া বল আরও কাজ করছে। তাহলে এফ সাইন থিটা আর এই দুইটা মিলে কি হয়েছে বলতো? নিশ্চয়ই এমজির একটা সমান বল ক্রিয়েট করছে, নাইলে বস্তুটা কি হইতো? তল বরাবর উপরের দিকে বা নিচের দিকে চলে যেত। তো যেহেতু বস্তুটা তল বরাবর উপরে বা নিচের দিকে যাচ্ছে না, তার মানে বুঝে নিতে হবে এই রেখা বরাবর, লাল নীল রেখা বরাবর বস্তুটা সাম্যাবস্থা তৈরি করেছে। অর্থাৎ আমরা বলতে পারি এখানে আর প্লাস এফ সাইন থিটা ইকুয়াল টু কী হবে? এমজি। তার মানে আর এর মানটা হবে এমজি মাইনাস এফ সাইন থিটা। আশা করি বুঝতে পেরেছ। তাহলে একটু চিন্তা করো বাচ্চারা, যদি একটা আনুভূমিক তলের উপর থাকে তখন আর আর এমজি সমান, যদি আনুভূমিক তলের উপর থাকে তাহলে আর আর এমজি সমান, যদি আনত তলের উপর থাকে তখন আর এর মান এমজি কস থিটা। আর এভাবে চিন্তা করো, আমরা জানি টানলে ওজন কমে, মনে আছে তোমাদের নিউটন ইসের ক্ষেত্রে, ভেক্টরের ক্ষেত্রে শিখেছিলে লন রোলার, মনে পড়ে যে টানলে ওজন কমে ঠেললে ওজন বাড়ে। তাহলে টানলে ওজন যদি কমে কতটুকু কমে? এফ সাইন থিটা কমে। তাহলে এই এফ সাইন থিটা পরিমাণ ওজন নর্মাল যদি আনুভূমিক তলে থাকতো, তাহলে এইভাবে চিন্তা করো, আনুভূমিক তলে থাকলে আর মানে এমজি, কিন্তু আনুভূমিক তলে রাখার পরে যদি আমি এফ বলে টানি তখন কি হবে বলতো? আর মানে এমজি মাইনাস কত বলতো? এফ সাইন থিটা। একই রকমভাবে আনুভূমিক তলে কিন্তু বস্তুটাকে আমরা কি করছি বলতো? বস্তুটা আনুভূমিক তলে কিন্তু বস্তুটাকে আমরা কি করেছি বলতো? এফ বলে কি করতেছি বলতো? বস্তুটা আনুভূমিক তলেই আছে, কিন্তু বস্তুটাকে যদি আমরা এফ বলে ঠেলি, ঠেলা হইল কত কোণে? থিটা কোণে এফ বলে যদি ঠেলা হয় তখন কি হবে বাচ্চারা বলো? নর্মাল তলে যদি বস্তু থাকতো তাহলে একটা হচ্ছে কি বলতো? নিচে কি বলতো? এমজি, উপরে হচ্ছে কি বলতো? আর। এখন যদি আমরা কি চিন্তা করি বলতো? এফ বলে ঠেলি, কত বলে ঠেলা দিলাম? আনুভূমিকের সাথে এফ বলে ঠেলা দিলাম, এই যে আনুভূমিক বরাবর থিটা কোণে এফ বলে ঠেলা দিলাম। এইটা হচ্ছে থিটা, এই বরাবর এফ বলে ঠেলা দিলাম। এইটা থিটা হইলে এইটাও কত বলতো? থিটা। তাহলে এইটা যদি থিটা হয় তাহলে যার সাথে কোণ করেছে এই বরাবর এফ কস থিটা আর তার লম্ব বরাবর এফ সাইন থিটা। তাহলে আর আর এফ সাইন থিটা, আর আর এমজি প্লাস এফ সাইন থিটা সমান। তাহলে আর ইকুয়ালটা আমরা কি লিখতে পারি বলতো? এমজি প্লাস এফ সাইন থিটা। আশা করি বুঝতে পেরেছ। সহজ করে যদি তোমাদেরকে মনে করাইতে চাই, সেটা হচ্ছে যদি ঠেলি তাইলে কি হয় বলতো? ওজন বাড়বে, আর যদি টানি তাহলে ওজন কমবে। তাহলে সেই ক্ষেত্রে এইখানে একটু খেয়াল করে দেখো বাচ্চারা, বিষয়টা বুঝতে পেরেছো কিনা। তাহলে আমাদের মোটামুটি 4টা কেস যদি তোমরা একটু চিন্তা করে নিতে পারো তাহলেই আর এর মানটা আমরা বুঝতে পারবো।
তাহলে এখানে আর বলতে আমরা কাকে বুঝে নিচ্ছি? আর বলতে অভিলম্ব প্রতিক্রিয়া বলকে বুঝে নিচ্ছি। অর্থাৎ একটা বস্তু যেই তলের মধ্যে থাকবে সেই তল বরাবর যে প্রতিক্রিয়া বল কাজ করবে সেই প্রতিক্রিয়া বলের নামই হচ্ছে কি? অভিলম্ব প্রতিক্রিয়া বল। তাহলে যদি বস্তুটা আনুভূমিক তলে থাকে তাহলে এমজি বল কাজ করবে প্রতিক্রিয়া। এই বস্তুটাই যদি কি হয় বলতো আনত তলে থাকে তাহলে কি কাজ করবে বলতো? এমজি কস থিটা কাজ করবে। এই বস্তুটাকে যদি এফ বলে টানো তাহলে কি হবে? এমজি মাইনাস কি হবে বলতো? এফ সাইন থিটা কাজ করবে। এই বস্তুটাকে যদি এফ বলে ঠেলো তাহলে এমজি প্লাস কত বলতো? এফ সাইন থিটা কাজ করবে। আশা করি বুঝতে পেরেছো তোমরা? আশা করি বুঝতে পেরেছো তোমরা? তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি চিন্তা করি তোমাদের জন্য, সেই ক্ষেত্রে আমরা যদি চিন্তা করি বা বুঝতে পারি বা জানাতে পারি তোমাদের জন্য, সেটা হচ্ছে কোনো বস্তুকে আমরা যদি থিটা কোণে আনত তলে আলফা কোণে এফ বলে টানা হলো। দেখো তো এটা বুঝতে পারছো কিনা? থিটা কোণে আনত তলে আলফা কোণে এফ বলে টানা হচ্ছে। থিটা কোণে আনত তলে আলফা কোণে এফ বলে ঠেলা হচ্ছে, সরি টানা হচ্ছে, ঠেলতেও পারি টানতেও পারি। তাহলে এই বিষয়টা বোঝানোর জন্য আমরা একটু চিত্র এঁকে নিতে চাই। তাহলে মনে করলা যে এটা হচ্ছে আমাদের একটা আনত তল। তাহলে এই একটা আনত তলের উপর যদি আমরা একটা বস্তুকে রেখে দিই তাহলে সেই ক্ষেত্রে কেমন আনত তল? থিটা কোণে আনত তল। তাহলে থিটা কোণে যদি আনত তল হয় তাহলে আমরা তোমাদেরকে যা শিখিয়েছিলাম একটু যদি মনে করিয়ে দেই তাহলে এইটা হচ্ছে এই বরাবর আর এটা হচ্ছে ঠিক তার বিপরীতমুখী। তাহলে আমরা যদি একটু মনে করিয়ে দেই তোমাদেরকে যে এইটা হচ্ছে এইখান থেকে ডিরেক্ট এইটা হচ্ছে কি বলতো? এমজি। ঠিক আছে, তাহলে এইটা যদি এমজি হয়ে থাকে, এটা যদি এমজি হয়ে থাকে, এইটা থিটা হইলে এইটাও থিটা, এটা হচ্ছে এমজি কস থিটা। আর এই বরাবর কে কাজ করছে বলতো? এই বরাবর আর কাজ করছে। তাহলে থিটা কোণে যদি আনত তলের উপর কোনো বস্তুকে রাখি তখন আর এর মানটা হচ্ছে কত বলতো? এমজি কস থিটা। এখন আমাকে বলা হয়েছে কি করেছি বলতো? আলফা কোণে এফ বলে টানা হয়েছে। তাহলে এই বস্তুটাকে আমি যদি এটা একটা আনুভূমিক লাইন চিন্তা করি, আমি এই বিন্দুতে একটা আনুভূমিক লাইন চিন্তা করলাম, তাহলে এটার সাথে কি বলেছে? আলফা কোণে এফ বলে টানতেছি। তাহলে এই বরাবর আলফা কোণে, এই কোণটা আলফা, এই বরাবর এফ বলে টানতেছি। তাহলে এইটা আবার দুইটা উপাংশে ভাগ হবে, এই বরাবর এফ কজ আলফা, তার লম্ব বরাবর এফ সাইন আলফা। কথা বুঝতে পারছো? তাহলে বস্তুটা এই বরাবর কি হবে? সাম্যাবস্থায় থাকবে। তাহলে বস্তুটা যদি এই বরাবর সাম্যাবস্থায় থাকে তাহলে কি হবে বলতো? আর প্লাস এফ সাইন আলফা ইকুয়াল টু এমজি কস থিটা। তাহলে সেই ক্ষেত্রে আর এর মানটা হবে এমজি কস থিটা মাইনাস এফ সাইন আলফা। আমার কথা বুঝছো কিনা দেখো, আমার কথা বুঝছো কিনা দেখো। কথা বুঝছো কিনা দেখো, আমাকে একটু জানাও তো। আচ্ছা, চিত্র ভয়ঙ্কর মনে হচ্ছে? চিত্র ভয়ঙ্কর মনে হচ্ছে? চিত্র ভয়ঙ্কর তো মনে হবেই। আমি তোমাদেরকে একটা বুদ্ধি দিতে পারি, তাহলে তোমাদের চিত্র ভয়ঙ্কর মনে হবে না। তুমি যদি আমাকে বলো থিটা কোণে, তুমি যদি আমাকে বলো যে থিটা কোণে আনত তলে আলফা কোণে এফ বলে ঠেলা হচ্ছে, বাচ্চারা এরকম যদি বলো আমাকে, দেখো এই কনসেপ্টটার দিকে একটু নজর দাও। এরকম যদি আমাকে বলো তোমরা তাহলে কি হবে? খুব সহজে এটা করা সম্ভব। কেমনে করা সম্ভব? এখন আমার একটা প্রশ্নের উত্তর দাও। নরমালি কি ছিল বলো তো? নরমালি আর এর কথা কি ছিল? নরমালি আর ইকুয়াল টু ছিল এমজি। সেটা হচ্ছে আনুভূমিক তলের জন্য, কিন্তু এটা কি আনুভূমিক তল না আনত তল?
তাহলে এটা আনত তল, তাহলে যদি আনত তল হয় তাহলে এমজি কি হবে বলো তো, কস থিটা হবে, রাইট। আর এটা কি টানতেছি না ঠেলতেছি, ঠেলতেছি, তাহলে ঠেললে ওজন বাড়বে, তাহলে কতটুকু বাড়বে, এফ সাইন আলফা পরিমাণ বাড়বে। বুঝছো কিনা দেখো, বুঝছো কিনা দেখো। কোনো চিত্র আঁকছি, চিত্র আঁকার কারণে একটু জটিল মনে হইতেছিল, এখানে তো কোনো চিত্রই আঁকি নাই। দেখো বুঝছো কিনা, কথা কি ক্লিয়ার? ক্লিয়ার। আচ্ছা, এইটা একটু কম আসে, সাধারণত আসে না, আমি এখন পর্যন্ত কোথাও আসতে দেখি নাই। এই চারটা থেকেই যে কোনো একটা তোমার কমন পড়বে। তাহলে নর্মালি কিছু না বললে অবিলম্ব প্রতিক্রিয়া বলের মান কত, আর তারপরে যদি কি বলে বলো তো, অবিলম্ব প্রতিক্রিয়া বলের পরে যদি থিটা কোণে আনত তলের কথা বলে, তাহলে সেই ক্ষেত্রে এমজি সাইন থিটা, এমজি কস থিটা। যদি কখনো বলে এফ বলে টানতেছি, তাহলে কি হয় বলো তো, মাইনাস এফ সাইন থিটা। যদি বলে এফ বলে ঠেলতেছি, তাহলে কি হয় বলো তো প্লাস এফ সাইন থিটা, এমজির সাথে প্লাস এফ সাইন থিটা। কথা কি ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। চলো এগিয়ে যাই। হ্যাঁ অবশ্যই অবশ্যই, স্লাইড আমরা শেয়ার করে নিব তোমাদের সাথে, তোমাদের চিন্তা নেই, স্লাইডগুলি আমরা সব শেয়ার করে নিব। আরেকটা চমৎকার টপিক নিয়ে তোমাদের সাথে কথা বলতে চাই, সেটা হচ্ছে ঘর্ষণ গুণাঙ্ক বা ঘর্ষণাঙ্ক। মনোযোগ দাও বাচ্চারা, ঘর্ষণ গুণাঙ্ক বা ঘর্ষণাঙ্ক, বা কোনো কোনো জায়গায় লেখা আছে এটার নাম হচ্ছে ঘর্ষণ সহগ। তাহলে সেই ক্ষেত্রে কনসেপ্টটা হচ্ছে এরকম, ঘর্ষণ গুণাঙ্ককে মিউ দিয়ে লিখি আমরা, কোন একটা বস্তুর ঘর্ষণ বল আর অভিলম্ব প্রতিক্রিয়া বলের অনুপাত। কোন বস্তুর ঘর্ষণ বল এবং অভিলম্ব প্রতিক্রিয়া বলের অনুপাত, এটার নামই হচ্ছে কি বলতো, ঘর্ষণ গুণাঙ্ক। যেহেতু ঘর্ষণ বল দুই ধরনের, তাহলে সেই ক্ষেত্রে ঘর্ষণ গুণাঙ্কও দুই ধরনের। তাহলে একটা হচ্ছে গতীয় ঘর্ষণ গুণাঙ্ক, আরেকটা হচ্ছে স্থিতি ঘর্ষণাঙ্ক। গতীয় ঘর্ষণাঙ্ককে আমরা কি দিয়ে লিখি, মিউ কে দিয়ে লিখি, তাহলে সেটা হচ্ছে এফ কে বাই এমজি বা আর দিয়ে লিখতে পারি। আর আরেকটা হচ্ছে স্থিতি ঘর্ষণাঙ্ক, সেটাকে মিউ এস দিয়ে লিখবো, স্ট্যাটিক, সেটা কি বলতো, এফ এস বাই কত, আর। তার মানে কোনো একটা বস্তুর গতীয় ঘর্ষণ বল এবং অবিলম্ব প্রতিক্রিয়া বলের অনুপাতকে আমরা কি বলবো বলতো, গতীয় ঘর্ষণ গুণাঙ্ক। একটা বস্তুর স্থিতি ঘর্ষণ বল এবং অবিলম্ব প্রতিক্রিয়া বলের অনুপাতকে আমরা কি বলবো বলতো, স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক। ঠিক আছে, এখানে অবশ্যই স্থিতি ঘর্ষণ গুণাঙ্কের মধ্যে এফএস এর মানটা হচ্ছে কিসের মান হবে বলতো, সীমান্তিক স্থিতি ঘর্ষণ বল। তাহলে বলা হয় এরকম যে কোনো একটা বস্তুর সীমান্তিক স্থিতি ঘর্ষণ বল এবং অবিলম্ব প্রতিক্রিয়া বলের অনুপাতকে কি বলবে বলতো, স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক। কিছু মান তোমার মুখস্থ রাখতে হবে, হ্যাঁ অবজেক্টিভে আসলেও আসতে পারে, ঠিক আছে, এই কয়টা মান পড়লেই চলবে। যে ইস্পাতের ঘর্ষণ গুণাঙ্ক যদি আমরা কি করি বলতো, মিউ এস এর কথা চিন্তা করি, এখানে আর দিয়ে এসটাকেই বুঝিয়েছে, যদি এস এর কথা চিন্তা করি তাহলে সেই ক্ষেত্রে কি হবে, 0.5, 0.15, এগুলি একটু মুখস্থ করে নিতে হবে। হ্যাঁ, এই মানগুলি একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, পরবর্তীতে খাতায় লিখে ফেলতে পারবে। বাচ্চারা, আগামী সপ্তাহ থেকে আমাদের নোট শেয়ারিং একটা চ্যালেঞ্জ শুরু হচ্ছে। এই সপ্তাহে আমরা এমসিকিউস এক্সাম নেওয়া শুরু করেছিলাম, আগামী সপ্তাহে আমাদের নোট শেয়ারিং একটা চ্যালেঞ্জ হবে। হ্যাঁ, তোমরা যারা নোট করেছো ঘর্ষণের নোটটা করে তোমরা যদি আমাদের সাথে শেয়ার করো, তাহলে ইনশাল্লাহ আমরা নোট শেয়ারিং একটা ক্যাম্পেইন চালাতে চাই। তোমরা কে কে আগ্রহী আছো কমেন্টে লিখে দিতে পারো। হ্যাঁ, আচ্ছা, তাহলে মূল আলোচনাটায় চলে আসতে চাই। হ্যাঁ, তাহলে আর প্রতি ক্লাসের মধ্যে পরীক্ষা দিলে একটা নোটবুক গিফট তো আছেই, মনে আছে তোমাদের? হ্যাঁ, প্রতি ক্লাসে যদি আমরা যে ক্লাসের আগে, অর্থাৎ আমরা 7:30টায় ক্লাস শুরু করি, ঠিক 7:15 থেকে 7:30 পর্যন্ত আমাদের প্রত্যেক ক্লাসেই একটা পরীক্ষা থাকে। যেমন আজকে ঘর্ষণ পড়াচ্ছি, এই ঘর্ষণের উপর আগামী ক্লাসে একটা পরীক্ষা থাকবে, ঠিক আছে? তাহলে সবাইকে পরীক্ষা দিতে বলতে চাই। আচ্ছা, একটা ছোট্ট কনসেপ্ট আছে, এটা একটু শেষ করি, একটু খেয়াল করো। স্থিতি কোণ বলতে একটা কনসেপ্ট আছে,
স্থিতিকোণ বা স্থিতি ঘর্ষণ কোণ, এটাকে থিটা এস দিয়ে লিখি। বাচ্চারা স্থিতিকোণ বা স্থিতি ঘর্ষণ কোণ এটাকে আমরা কি দিয়ে লিখি বলতো? থিটা এস দিয়ে লিখি। স্থিতিকোণ বা স্থিতি ঘর্ষণ কোণ এটাকে আমরা কি দিয়ে লিখি বাচ্চারা? থিটা এস দিয়ে লিখি। তাহলে কনসেপ্টটা কি একটু বুঝিয়ে বলি তোমাকে। যদি কখনো এমন হয় বাচ্চারা, কোনো একটা বস্তু একটা তলের মধ্যে আছে, এই বস্তুটা যে তলের মধ্যে আছে এই বস্তুটাকে আমরা কি করেছি বলতো? এমন একটা বল দিয়ে বস্তুটাকে গতিশীল করেছি, এমন একটা বল দিয়ে বস্তুটাকে গতিশীল করেছি যে বস্তুটা ঠিক গতিশীল উপক্রম হবে হবে বলে মনে হচ্ছে। অর্থাৎ এই বস্তুটাকে যদি আমরা এরকম হয় এই দিকে বস্তুটাকে গতিশীল করেই, মানে এই দিকে আমরা বাইরে থেকে বল প্রয়োগ করি, তাহলে এই বস্তুটার এমনভাবে বল প্রয়োগ করেছি যাতে এই দিকে এফএস কাজ করে। তাহলে প্রত্যেক বস্তুরই কি হয় বলতো? যে তলে আছে সেখানে প্রতিক্রিয়া বল কাজ করে। তাহলে খুব মনোযোগ দিয়ে খেয়াল করবে। তাহলে আমরা যদি প্রযুক্ত বলের কথা ভুলে যাই, চিন্তা বাদ দেই, তাহলে একটু চিন্তা করে দেখো বস্তুটা এমনভাবে গতিশীল হয়েছে, বস্তুটার উপর সীমান্তিক স্থিতি ঘর্ষণ বল কাজ করছে। আর এই সীমান্তিক স্থিতি ঘর্ষণ বল এবং অভিলম্ব প্রতিক্রিয়া বল এই দুইটার মাঝখান বরাবর অবশ্যই তাদের একটা রেজাল্টেন্ট বা লব্ধি থাকবে। তাহলে এটাকে আমরা আর প্রাইম দিয়ে লিখি। এটার নাম দিয়েছি আমরা লব্ধি প্রতিক্রিয়া বল। খেয়াল করো বাচ্চারা, একটা বস্তু এমনভাবে গতিশীল হয়েছে যে যখন এই বস্তুটার উপর কি কাজ করছে বলতো? সীমান্তিক স্থিতি ঘর্ষণ বল কাজ করছে, মানে গতিশীল হওয়ার উপক্রম হচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে এই সীমান্তিক স্থিতি ঘর্ষণ বল এবং অভিলম্ব প্রতিক্রিয়া বল এই দুইটা মিলিয়ে যে একটা লব্ধি তৈরি করে, সেই লব্ধির নাম হচ্ছে লব্ধি প্রতিক্রিয়া বল। তাহলে এই লব্ধি প্রতিক্রিয়া বল এবং অভিলম্ব প্রতিক্রিয়া বলের মাঝখানে একটা কোণ আছে, খেয়াল করেছো? লব্ধি প্রতিক্রিয়া বল এবং অভিলম্ব প্রতিক্রিয়া বলের মাঝখানে একটা কোণ আছে। এই মাঝখানের কোণটাকে আমরা থিটা এস বা স্থিতি ঘর্ষণ কোণ বা স্থিতি কোণ বলে অবহিত করি। তার মানে বিষয়টা একটু বোঝার চেষ্টা করো বাচ্চারা, আর এবং এফএস এই দুইটা মিলে যে লব্ধি তৈরি করেছে সেই লব্ধিটা হচ্ছে লব্ধি প্রতিক্রিয়া বল। আর এই লব্ধি প্রতিক্রিয়া বলের সাথে অভিলম্ব প্রতিক্রিয়া বল যে কোণ তৈরি করেছে সেটার নাম অভিলম্ব, সেটার নাম কি বলতো? স্থিতি ঘর্ষণ কোণ। একটু চিন্তা করে বলো, যেহেতু এফএস এবং আর মিলে আর প্রাইম তৈরি করেছে, উল্টা করে আমরা বলতে পারি আর প্রাইম ভেঙে আর এবং এফএস পাওয়া সম্ভব। আমার কথা কি বুঝেছ? এই এফএস এবং আর মিলে যেহেতু আর প্রাইম তৈরি করেছে, তাহলে আর প্রাইম ভাঙলেও আমরা কি পেতে পারি বলতো? এফএস এবং আর পেতে পারি। অর্থাৎ আমরা যদি তোমাকে প্রশ্ন করি এখন এফএস এর মানটা কত, তাহলে একটু খেয়াল করে দেখো, বা আর এর মানটা কত, খুব মনোযোগ দাও। যার সাথে কোণ করেছে আর প্রাইম ভেঙেই তো আর পেয়েছি, যার সাথে কোণ করেছে সেটা হচ্ছে কজ উপাংশ। অর্থাৎ আর মানে এফএস মানে কি বলতো? আর প্রাইম সাইন থিটা এস। আর আর মানে কি বলতো? আর প্রাইম কস থিটা এস। কথা কি ক্লিয়ার? যেহেতু এটা আনুভূমিক উপাংশ, এটা উলম্ব উপাংশ, যার সাথে কোণ করে সেটা আনুভূমিক উপাংশ, যার সাথে কোণ করে না সেটা উলম্ব উপাংশ। তাহলে একটু বোঝার চেষ্টা করি বাচ্চারা। তার মানে এই এফএস কে আমরা যদি আর দিয়ে ভাগ দিই তাহলে মিউ এস পাই, এবং সেটাই কি বলতো? এখান থেকে পাওয়া যাবে না সাইন থিটা এস বাই কস থিটা এস। আর প্রাইম আর প্রাইম কি কাটা, তাহলে কি হয় বলতো? টেন থিটা এস। তার মানে আমরা কি লিখতে পারি বলতো? মিউ এস ইকুয়াল টু কত? টেন থিটা এস। অর্থাৎ গুণাঙ্কটা যদি আমরা তৈরি করি, অর্থাৎ মিউ এসটা যদি আমরা তৈরি করি, সেই মিউ এসটা হচ্ছে কি বলতো? টেন থিটা এস। অর্থাৎ স্থিতি ঘর্ষণ কোণের ট্যানজেন্টই হচ্ছে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক। স্থিতি ঘর্ষণ কোণের ট্যানজেন্টই হচ্ছে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক। কথা কি ক্লিয়ার? বুঝছো কিনা দেখো। আরেকটা ছোট্ট কিন্তু চমকপ্রদ একটা কনসেপ্ট আছে, এটাই আমাদের মোটামুটি ঘর্ষণের লাস্ট কনসেপ্ট। সেটা হচ্ছে বাচ্চারা একটু নজর দাও, একটু নজর দাও। সেটা হচ্ছে একটু এদিকে তাকাও। একটা আনত তলে আমরা একটা বস্তুকে রেখেছি। আমরা তোমাদেরকে শিখিয়েছিলাম এই তলে যদি আমরা একটা বস্তুকে রাখি, এইটা যদি থিটা কোণে আনত তল হয়, এইটা যদি থিটা কোণে বা আলফা, সাধারণত আলফা দিয়ে লিখি আমরা এটাকে, আলফা কোণে আনত তল হয়, এই আলফাটাই হচ্ছে নিশ্চল কোণ। তাহলে নিশ্চল কোণ আলফা কোণে যদি আনত তল হয়, তাহলে একটু চিন্তা করে বলো আমাকে, তাহলে এইখানে ডিরেক্ট যে নিচের দিকে আছে,
ডিরেক্ট নিচের দিকে কে কাজ করবে বলো তো? আমরা তো তোমাদের শিখিয়েছি এখানে কাজ করবে কে বলেন তো? এমজি। আমরা তোমাদের অলরেডি শিখিয়েছি এইখানে কাজ করবে কি বলো তো? এমজি। যেহেতু এটা আলফা কোণ সেহেতু আমরা যদি একটু চিন্তা করি এই বরাবর, আর আরেকটা যদি চিন্তা করি এই বরাবর, আরেকটা যদি চিন্তা করি এই বরাবর, মনে আছে তোমাদের? তাহলে এটা হচ্ছে কি বলতো, যেহেতু এটা আলফা এটাও আলফা, এটা হচ্ছে এমজি কজ আলফা, আর লম্ব বরাবর এটা ছিল কি বলতো আর, আর এই বরাবর একটা মান ছিল সেটা হচ্ছে কি বলতো এমজি সাইন আলফা। ওকে, মনে আছে তো তোমাদের? আচ্ছা, এখন আমার তোমার কাছে একটা ছোট্ট প্রশ্ন, খুব মনোযোগ দাও। এই যে দেখো এই বস্তুটা এই তলের মধ্যে আছে, এই বস্তুটা কোন একটা বস্তু যে তলের মধ্যে থাকে, যেমন মনে করলা এই বস্তুটা একটা তলের মধ্যে আছে, এই যে কোণ করছি আমি, কিন্তু তোমরা বুঝতে পারতেছো কিনা আমি জানি না, আমি কিন্তু এখানে একটা কোণ করেছি অলরেডি। এই কোণ করা সত্ত্বেও বস্তু নিচের দিকে পড়ছে না। দেখো যেহেতু এমজি আছে আর আনত আছে, আনত হইলে 1 ডিগ্রি কোণ হইলেও এই বরাবর এমজি সাইন থিটার মান থাকবে। অর্থাৎ তুমি যত কোণই আনত রাখো না কেন, এই যে দেখো এটা আনত রাখছি কিন্তু বস্তু কিন্তু তল বরাবর নিচের দিকে পড়ছে না। এখন আমি যখন কোণ বাড়াবো তখন কি হবে দেখো, আমি যখন এই আলফার মান বাড়াবো তখন সাইন আলফার মান বাড়বে, সাইন আলফার মান মারলে এমজি সাইন আলফার মানও বাড়বে। অর্থাৎ আমি যখন আনত তলের উপর রাখলাম তখন কি বলতো পুরা আর আর এমজি সমান, কিন্তু যখন কোণ তৈরি করলাম তখন দেখো একটা কোণের আগ পর্যন্ত বস্তুটা কিন্তু পড়তেছে না, একটা কোণ পার হইলে দেখো বস্তুটা আপনা আপনি নিচের দিকে পড়া শুরু করছে। অর্থাৎ কোন একটা বস্তু যদি কোন একটা আনত তলের উপর থাকে, সেই আনত তলের একটা কোণের জন্য বস্তুটা কি করবে, সীমান্তিক ঘর্ষণ বল প্রাপ্ত হবে। অর্থাৎ বস্তুটা গতিশীল হবে বইলা মনে হবে। আনত তলের এমন একটা কোণ আছে যেই কোণের কারণে বস্তুকে ওই তলের উপরে রাখলে মনে হবে বস্তুটা গতিশীল হইতেছে বলে মনে হবে। অর্থাৎ এই আলফা কোণের আগে যত কোণই হোক না কেন বস্তু নিচের দিক পড়বে না, কিন্তু আলফা কোণ পার হইলে, আমি কিন্তু বলি নাই আলফা কোণে, আলফা কোণ হচ্ছে নিশ্চল কোণ, হচ্ছে এমন একটা কোণ যেই কোণে কোনো আনত তলের উপর কোনো একটা বস্তু রাখলে সেটা গতিশীল হওয়ার উপক্রম হয়। অর্থাৎ গতিশীল হওয়ার উপক্রম হয় মানে কি বলতো, বস্তুটা গতিশীল হবে বইলা মনে হয়, অর্থাৎ এই দিকে এফএস কাজ করে, সীমান্তিক স্থিতি ঘর্ষণ বল কাজ করে। তাহলে একটু ভালো করে বোঝার চেষ্টা করো বাচ্চারা। তাহলে এখন কি বস্তুটা কিন্তু নিচে পড়ছে না, আমরা বলছিলাম সীমান্তিক স্থিতি ঘর্ষণ বল মানে বস্তুটা গতিশীল হওয়ার উপক্রম হবে, অর্থাৎ গতিশীল হবে বইলা মনে হচ্ছে কিন্তু বস্তু কিন্তু গতিশীল না। অর্থাৎ বস্তু যখন নিচের দিকে গতিশীল হবে বইলা মনে হইতেছে তখন এখানে কি করা যায় বলতো, এখানে বুঝাই যাইতেছে এফএস এর মানটা কত, এমজি সাইন আলফা, আর আর এর মানটা কত, এমজি কজ আলফা। তার মানে আমরা যদি এফএস বাই আর বলি সেটা হচ্ছে কি বলতো 10 আলফা। অর্থাৎ বাচ্চারা একটু খেয়াল করে দেখো মিউএস এর মান কত বলতো 10 আলফা। অর্থাৎ আনত তলের এমন একটা কোণ রয়েছে, অর্থাৎ আনত তলের এমন একটা কোণ রয়েছে যেই কোণের জন্য, যেই কোণের ট্যানজেন্ট বস্তুটাকে নিচের দিকে পড়বে বলে মনে হচ্ছে। ঠিক আছে, তাহলে সেই কোণটার নাম হচ্ছে নিশ্চল কোণ। আর অভিলম্ব প্রতিক্রিয়া বলের সাথে লব্ধি প্রতিক্রিয়া বলের যেই কোণ, সেই কোণটার নাম হচ্ছে কি বলতো নিশ্চল কোণ। দেখো দুইটা সমীকরণের দিকে তাকাও, তাহলে দুইটা সমীকরণের দিকে তাকাইলে স্পষ্ট বোঝা যাইতেছে কি বলতো থিটা এস আর আলফার মানটা সমান। অর্থাৎ একটা বস্তু আনত তলের উপর যেই কোণের কারণে পড়বে বইলা মনে হচ্ছে, সেই কোণ যেই কথা, একটা বস্তুর স্থিতি ঘর্ষণ কোণের মান কি হবে বলতো একই কথা হবে। বাচ্চারা একটা জিনিস খেয়াল করবে, আজকে তো না, তোমার ছোট ভাই বোন অথবা কাউকে নিয়ে যখন তুমি কোনো প্লেগ্রাউন্ডে যাবা, ইনডোর অনেক গেমসগুলি আছে, ঠিক আছে, বাবুল্যান্ড বলে, বাবুল্যান্ড আছে, সেখানে দেখবা বাচ্চাদের যে স্লিপারগুলি, সেই স্লিপারগুলির উপর বসলেই দেখবা বাচ্চা পড়ে না। কেন? কারণ সেই স্লিপারগুলি এমনভাবেই তৈরি করা হয় যাতে কি হয় বলতো নিশ্চল কোণ থেকে ছোট কোণ হয়, ফলে এর উপর বাচ্চাদের রাখার পরে ধাক্কা দিতে হয়, একটু ধাক্কা দিলে বাচ্চারা পড়ে।
কিন্তু তুমি যখন ওয়াটার কিংডমে যেই স্লিপারগুলি থাকে সেগুলি দেখবা যে অনেক ইনক্লাইন করা থাকে। কেন? কারণ এখানে যাতে বসার আগেই, বুড়া মানুষদের জন্য তৈরি, বসার আগেই নিচের দিকে দৌড় দিতে পারো। তাহলে এটার নামই হচ্ছে কি বলতো, নিশ্চল কোণের কেরামতি। ক্লিয়ার বাচ্চারা? তাহলে আমরা এখান থেকে পাইলাম কখনো যদি নিশ্চল কোণ বা স্থিতি ঘর্ষণ কোণ দেওয়া থাকে তার টেনজেন্ট নির্ণয় করব, তাহলেই আমরা কি করতে পারবো বলেন তো? হ্যাঁ, স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক বের করতে পারবো। অনেক তো থিওরি পড়া হলো, দুই একটা অঙ্কের দিকে একটু মুভ করানো যাক। দেখো এখানে কি লেখা আছে দেখো তো বাচ্চারা। 73 কেজি ভরের একটি বাক্সকে এত নিউটন আনুভূমিক বলে মেঝের উপর দিয়ে টানা হচ্ছে। বাক্সটি যখন চলে তখন বাক্স ও মেঝের মধ্যবর্তী 73 কেজি ভরের একটি বাক্সকে এত নিউটন আনুভূমিক বলে মেঝের উপর দিয়ে টানা হচ্ছে। বাক্সটি যখন চলে তখন বাক্স ও মেঝের মধ্যবর্তী ঘর্ষণ 0.53। বাক্সের ত্বরণ কত? খুব সহজ একটি অঙ্ক বাচ্চারা। দেখো যেহেতু ঘর্ষণ সহগ দেয়া আছে তাহলে বুঝে নিতে হবে কি এখানে ঘর্ষণ গুণাঙ্ক আছে। তাহলে যেহেতু ঘর্ষণ গুণাঙ্ক আছে তার মানে ঘর্ষণ আছে। তাহলে ঘর্ষণ আছে মানে আমরা কি শিখছিলাম বলতো? সামেশন অফ এফ ইকুয়াল টু মা। তাহলে সামেশন এফ ইকুয়াল টু যদি মা হয় তাহলে এফ মাইনাস এফ কে ইকুয়াল টু কত বলতো? মা। তাহলে সেই ক্ষেত্রে যেহেতু গতিশীল আছে তাহলে এফ কে এর মানটা কত বলতো? মিউ কে এম জি। তাহলে আমরা যদি মান বসিয়ে দেই তাহলে এফ ইকুয়াল টু মিউ কে এম জি ইকুয়াল টু কত বলতো? মা। তাহলে এখান থেকে যদি আমরা এর মানটা বের করতে চাই তাহলে কি হবে বলতো? এখান থেকে যদি এর মানটা বের করতে চাই, এখান থেকে যদি এর মানটা বের করতে চাই, আচ্ছা যাই হোক, এখান থেকে যদি আমরা এর মানটা বের করে আনতে চাই, একটু মনোযোগ দাও, তাহলে সামেশন অফ এফ ইকুয়াল টু মা। এখান থেকে যদি এর মানটা বের করে আনতে চাই তাহলে কি হবে বলতো? এ ইকুয়াল টু এফ মাইনাস এফ কে ইকুয়াল টু কত বলতো? এম। তাহলে এফ এর মান তো দেওয়াই আছে 543। এফ কে এর মান কি হবে? মিউ কে এম জি। মিউ কে এর মান কত? 0.53। এম এর মান কত বলতো? 73। জি এর মান হচ্ছে 9.8। এখানে মিউ কে এম জি দিয়ে এফ কে এর মানটা বের করলাম, ঠিক আছে? আর নিচে হচ্ছে কি 73। মান বসিয়ে দিলে যা পাবা সেটা অ্যান্সার। কথা কি বুঝেছ? জানাও তো একটু কথা বুঝেছো কিনা বাচ্চারা? আশা করি বুঝেছ। এগিয়ে গেলাম বাচ্চারা, এগিয়ে গেলাম বাচ্চারা। দেখো চিত্রে মসৃণ তলবে গড়িয়ে গড়িয়ে বস্তু পড়ছে, বস্তুর ত্বরণ কত হবে? তোমাদের একটু আগে মাত্র বুঝিয়ে বললাম আমরা, এই বরাবর থাকলে কি হয় বলতো? জি সাইন থিটা হওয়ার কথা। তাহলে এই জায়গায় ভুলটা করো তোমরা, যেহেতু নিজে আনত তল বরাবর জি সাইন থিটা হওয়ার কথা, কিন্তু এখানে ভুল করো কারণ কোনটা দেওয়া আছে লম্বের সাথে। তাহলে ভূমির সাথে কোণ লাগবে, তাহলে ভূমির সাথে কোণটা কিন্তু 90 মাইনাস থিটা। তাহলে জি সাইন থিটা হবে, এটাতে সমস্যা নাই, কিন্তু সমস্যা হচ্ছে জি 90 মাইনাস থিটা হবে। তাহলে জি 90 মাইনাস থিটা মানে কি বলতো? জি কস থিটা। কথা বুঝছো না বুঝেনি? আনত তল বরাবর এমজির কোন উপাংশ কাজ করে? এমজি সাইন থিটা কাজ করে, কিন্তু সেই ক্ষেত্রে সাইন 90 মাইনাস থিটা, সেজন্য কস থিটা হয়ে যাবে। গুড, ভেরি গুড যারা অ্যান্সার দিচ্ছ। আসো এই প্রশ্নটার অ্যান্সার বলো আমাকে। এসি ঘর্ষণ তলে এম্বরের বস্তু নিচে নামার সময়ের উপর তলের প্রতিক্রিয়া বল করো। বলতে পারো? বলো তো, বলতে পারো কিনা? যেহেতু আনত তল কোনটা ভূমির সাথেই দেওয়া, তাহলে আর ইকুয়াল টু এমজি কি বলো তো? কস থিটা। তাহলে সেই ক্ষেত্রে এমজি কস থিটা হবে। ক্লিয়ার? ক্লিয়ার, গুড, ভেরি গুড। পাউরুটি বিস্কুট, পরীক্ষা দাও গিফট নাও, পরীক্ষা দাও গিফট নাও। হ্যাঁ আচ্ছা, একটা করে পরীক্ষা দিয়ে দিবে আর গিফট নিয়ে দিবে। তাহলে আজকে ঘর্ষণ পড়িয়েছি আমরা, সেই ঘর্ষণের উপর আগামী ক্লাসে পরীক্ষা হবে, আগামী ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। আসো তাহলে কি পড়ছিলাম? একটি 70 কেজি ভরের বাক্সকে 400 নিউটন আনুভূমিক তলের উপর দিয়ে টানা হচ্ছে। বাক্সটি যখন চলে বাক্স ও মেঝের ঘর্ষণ সহগ দেয়া আছে 0.5। বাক্সের ত্বরণ কত? পারবা না? একটু আগেই তো করলাম। এ ইকুয়াল টু এফ মাইনাস এফ কে বাই কত? এম। এফ মাইনাস মিউ কে এম জি, আনত তলের কথা বলছে, কোনো কোণ বলে নাই, বাই কত? এম। মান বসিয়ে দিবা, অঙ্ক শেষ। ঠিক আছে? ওকে ওকে, লিখো তো স্যার কে ক্লাস করছো, বুঝতে পারছো কি না আমাকে জানিয়ে দাও। গুড, ভেরি গুড। হ্যাঁ অনেকেরই হচ্ছে। আচ্ছা আসো, এটা একই টাইপের অঙ্ক, আশা করছি লাগবে না। এটা একই টাইপের অঙ্ক, আশা করছি লাগবে না। ধ্রুব বেগে গতিশীল রাখে, এখানে স্পষ্ট বলছে কি বেগে? ধ্রুব বেগে গতিশীল রাখে। তাহলে আমরা বলছিলাম ধ্রুব বেগ হলে এফ ইকুয়াল টু এফ কে।
তাহলে এফ ইকুয়াল টু এফ কে, এফ এর মান 19.6। এত গতিশীল করতে এত লাগে, আচ্ছা গতিশীল তো চাইনি আমরা, মানে এই যে এই বল দিলে সে গতিশীল, তাহলে 15.68 ইকুয়াল টু মিউ কে এমজি, পারবো না? মিউ কে এমজি না দিয়ে মিউ কে আর দিলাম, তাহলে এখান থেকে আমরা মিউ কের মানটা কত পাবো? 15.68 বাই কত আর। আর এর মান কেমনে বের করব? এই যে দেখো গতিশীল করতে এত নিউটন বলের প্রয়োজন হয়, তাহলে এটা হচ্ছে সীমান্তিক স্থিতি ঘর্ষণ এফএস, তাহলে এফএস ইকুয়াল টু আমরা কি জানি? মিউ এস আর। তাহলে এখান থেকে আর এর মান যদি বের করতে চাই তাহলে এফএস বাই কত বলো তো? মিউ এস। এফএস এর মান কত? 19.6, আর মিউ এস এর মান কত দেয়া আছে বলো তো? 0.5। তাহলে এখান থেকে আর এর মান বের করে এখানে বসিয়ে দিব। ডান। বুঝতে পেরেছো কিনা দেখো, বুঝতে পেরেছো কিনা একটু জানিয়ে দাও। টপিক 4 এর প্রবলেম 7, টপিক 4 এর প্রবলেম 7। ওকে, ডু ইট ডান। এগিয়ে যাই। দেখো এখানে একটা বিখ্যাত অঙ্ক আছে, আমার খুব পছন্দের একটা অঙ্ক। কি বলেছে দেখো, 250 কেজি ভরের একটি গাড়ি উলম্বের সাথে 66.42 ডিগ্রি কোণে আনত রাস্তা ধরে 12.393 মিটার পার সেকেন্ড বেগে নিচে নামার সময় গাড়ির চালক ব্রেক করায় 30 মিটার দূরত্ব অতিক্রম করার পর থেকে গেল। বাচ্চারা থেকে গেল না, থেমে গেল হবে। হ্যাঁ, থেমে গেল। গাড়িটি থামাতে বাধা দানকারী বলের মান কত? অনেক বিখ্যাত একটা অঙ্ক। আমরা যদি একটা সুন্দর গ্রাফ এঁকে অঙ্কটা তোমাকে বুঝাতে চাই, তাহলে একটু নজর দাও, চিত্র এঁকে বুঝাতে চাই। তাহলে গাড়িটা এখানে ছিল, গাড়িটা এখানে ছিল, এখান থেকে ইউ বেগে আসছিল। গাড়িটা যখন এইখানে আসলো তখন বেগটা কি হয়ে গেল বলো তো? শেষ বেগটা 0 হয়ে গেল। গাড়ি এই যে তল বরাবর নিচে আসছিল, তাহলে সেই ক্ষেত্রে এই তলের দূরত্ব কত? 30 মিটার। তাহলে এটা 30 মিটার দূরত্ব, সাধারণত এক্স দিয়ে লিখি আমরা। তাহলে এটা একটা বিখ্যাত অঙ্ক। আমি একটা প্রশ্ন করতে চাই তোমাকে, এই বস্তুটা যে নিচের দিকে নামছে কিসের জন্য নামছে? যদি এইটা থিটা হয় তাহলে এখানে এমজি সাইন থিটার জন্য সে নিচে নামছে। আর আমরা কি করতেছি বলতো? নিচে নামার সময় গাড়ি চালক ব্রেক করছে, ব্রেক করছে, তাহলে এমজি সাইন থিটা চাচ্ছে তাকে নিচে নামিয়ে দিতে। আর আমরা ব্রেক করে চাচ্ছি কি বলতো? বস্তুটা ওই জায়গাতেই থাকুক। তাহলে এমজি সাইন থিটার জন্য চাচ্ছে সে বস্তুটা নিচে নামতে, আর আমরা চাচ্ছি বস্তুটা কি করুক? ওই জায়গাতেই থাকুক, অর্থাৎ বিপরীত দিকে বল দিচ্ছি। ফলশ্রুতিতে এখানে আসে থেমে গেছে। তার মানে এই বস্তুটার উপর কি বলতো? গতির বিপরীত দিকে এখানে ঘর্ষণ বল, যেহেতু গতিশীল, গতিও ঘর্ষণ কাজ করে। তাহলে আমরা তোমাদেরকে শিখিয়েছি একটা বস্তুর উপর একাধিক বল কাজ করলে সামেশন অফ এফ ইকুয়াল টু মা। তাহলে বল দুইটা, একটা হচ্ছে এমজি সাইন থিটা নিচের দিক, আরেকটা কি বলতো? এটা উলম্বের সাথে, কিন্তু 66.42 উলম্বের সাথে। তাহলে এই কোণটা কত? ভূমির সাথে কোণ নিব, তাহলে কত আসে বলো তোমাকে? 23.58 ডিগ্রি। ঠিক আছে নাকি? ওকে, ঠিক আছে। তাহলে এমজি সাইন থিটা মাইনাস কত হবে? মাইনাস হচ্ছে কি বলতো? ঘর্ষণ বল বা ব্রেক জনিত বল, যেটাই বলো, গতীয় ঘর্ষণ বা ব্রেক জনিত বল ইকুয়াল টু এম ইন্টু ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 2x, কারণ x দূরত্ব অতিক্রম করেছে। তাহলে সেই ক্ষেত্রে এমজি সাইন থিটা থাকলো মাইনাস ব্রেক জনিত বল থাকলো, শেষ বেগ 0, তাহলে এম ইন্টু 0 স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 2x। তাহলে এখানে একটু চিন্তা করো, এখানে 0 চলে গেল, এখানে মাইনাস থাকলো, এই মাইনাসটা একটু খেয়াল করো, এই পাশে চলে আসলো, প্লাস হয়ে গেল, আর এফ কেটা এই পাশে চলে গেল। তাইলে ফাইনালি আমরা একটা সূত্র নিয়ে আসবো, সেই সূত্রটা আমরা ইচ্ছা করলে ডিরেক্ট ইউজ করতে পারবো। তাহলে এফ কে ইকুয়াল টু কী হলো বলো তো? এই মাইনাসটা এই পাশে এসে প্লাস হয়ে গেল, তার মানে এমজি সাইন থিটা প্লাস হাফ এম ইউ স্কোয়ার বাই কত বলো তো? এক্স। দেখো বুঝছো কিনা প্রিয় বাচ্চা কাচ্চারা? দেখো বুঝছো কিনা? অনেক বিখ্যাত একটা সূত্র, অনেক বিখ্যাত একটা সূত্র। তাহলে অন্ততলবে যদি কোনো কিছু নামতে চায়, তাহলে সেই ক্ষেত্রে তার উপর কী পরিমাণ ঘর্ষণজনিত বা বাধাজনিত বল কাজ করলো সেটা ডিরেক্টলি আমরা লিখতে পারবো এফ ইকুয়াল টু এমজি সাইন থিটা প্লাস হাফ এম ইউ স্কোয়ার বাই কত বলো তো? এক্স। অবশ্যই থিটাটা লাগবে ভূমির সাথে, অবশ্যই থিটাটা লাগবে ভূমির সাথে। কথা কি ক্লিয়ার? অনেক বিখ্যাত একটা অঙ্ক,
মান বসিয়ে দিবা, যা আসবে তাই অ্যান্সার। ডান ডান বলে ফেলো। বুঝেছ বাচ্চারা? আশা করি বুঝতে পেরেছ। গুড গুড গুড, ভেরি গুড। ঠিক আছে, তাহলে এর মাধ্যমে তোমরা অঙ্কটা শেষ করতে পারবে আশা করি। অঙ্কটা করে ফেলো বাচ্চারা। বারবারই বলতেছি, মনে আছে কিনা আমরা জানি না, তোমাদের এক্সাম আছে আগামী সোমবারে, ক্লাসের আগে এক্সাম হবে। আগামী সোমবারে ক্লাসের আগে এক্সাম হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, আমরা একটা জুম সেশন নিতে চাই। যাদের প্রবলেম আছে তারা যুক্ত হতে পারবে আমাদের পেইড ব্যাচের জন্য। এই অপশনটা আমাদের লেকচার বুক আছে একটা, তোমরা জানো আমরা যে টপিকটা পড়াচ্ছি সেই টপিকের উপর এই সুন্দর একটা লেকচার বুক আছে। তোমরা যারা কালেক্ট করছো, যারা ভর্তি হয়েছো, তারা এই লেকচার বুকটা অলরেডি পাবা। আর যারা ভর্তি হও নাই তারা এই লেকচার বুকটা অফিসে রকমারিতে পাওয়া যায়। গতি বল লেখলেই চলে আসবে। তারপরে হচ্ছে আমাদের অফিসে আসলে নিতে পারবে, আমাদের ফেসবুক পেজে নক দিয়ে নিতে পারবে। তাহলে এই গতি পেইড ব্যাচের যারা আসো, পেইড ব্যাচের শিক্ষার্থীদের আমরা প্রত্যেক সপ্তাহে একটা, যেহেতু এই ক্লাসটা আমাদের পেইড ব্যাচেরই মূলত ক্লাস, কিন্তু তোমাদের আমরা প্রথম চ্যাপ্টারটা সবার জন্য উন্মুক্ত করেছি। যারা পেইড ব্যাচের আসো তারা বৃহস্পতিবার ক্লাস পাবে একটা, রাত 8টার সময়। রাত 8টার সময় তোমাদের ক্লাস হবে হচ্ছে জুম অ্যাপে। আমরা তোমাদের, এটা অনলাইনে লাইভ হবে না, এটা শুধু জুম অ্যাপে হবে। তোমাদের যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে আসো সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা লিঙ্ক দিব। তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দিব। তোমরা শুধু কি করবা বলো তো, তোমরা যুক্ত হবে। যুক্ত হয়ে তোমাদের হোমওয়ার্ক হচ্ছে আমরা সলভ করব হচ্ছে টপিক, পেইড ব্যাচের শিক্ষার্থীদের জন্য হোমওয়ার্ক হচ্ছে টপিক 1 থেকে 3 অল এমসিকিউ। 1 থেকে 3 অল এমসিকিউ আমাদের লেকচার বুকে টপিক 1 থেকে 3-এর যে এমসিকিউগুলি দেওয়া আছে সেই এমসিকিউগুলি সবাই পড়বা। তোমাদের সাথে আমরা রাত 8টায় বৃহস্পতিবার রাত 8টায় যুক্ত হব। হ্যাঁ, হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে 8টা থেকে সর্বোচ্চ 9টা লাগতে পারে। ঠিক আছে, আমরা এমসিকিউগুলি সলভ করে দিব। আর আজকে আমরা টপিক 4 শেষ করলাম। আমাদের নেক্সট ক্লাস যদি চিন্তা করো, সেটাও ফেসবুক লাইভে হবে। নেক্সট ক্লাসটা নিব আমরা টানের উপর। অনেক গুরুত্বপূর্ণ ক্লাস হতে যাচ্ছে টানের উপর নেক্সট ক্লাস নিব। ঠিক আছে, টান হচ্ছে হলো সুতার টান কত হবে, তারপরে হচ্ছে হলো বৃত্তাকার পথে ঘোরানোর সময় টান কত হবে, এই টাইপের ক্লাস নিব। যারা প্রথম থেকে শেষ পর্যন্ত ছিলে তাদেরকে অনেক ধন্যবাদ। যারা আজকের নোটবুক বিজয়ী হয়েছো তাদের সাথে আমরা যোগাযোগ করে নোটবুক দিয়ে দিব। আর যারা বিজয়ী হতে পারো নাই, কালকে বা আগামী সোমবার দিন আবার পরীক্ষা দিবে, ঘর্ষণের উপর পরীক্ষা থাকবে। সেই পর্যন্ত তোমাদের সুস্বাস্থ্য কামনা করি। সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।